আসসালামু আলাইকুম। ইজি লার্নিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 1 অধ্যায় হচ্ছে 15 বৃত্ত নিয়ে কথা বলবো। আমি জানি আগামী 20 তারিখ তোমাদের গণিত পরীক্ষা। তাহলে বৃত্ত নিয়ে বেশি কিছু বলবো না, জাস্ট বৃত্ত অধ্যায় থেকে যেন তোমরা একটি রচনামূলক অবশ্যই অবশ্যই কমন পাও, ওই ব্যবস্থাটা আমি আজকে করে দিব। এই হচ্ছে কথা, ঠিক আছে? এবং বৃত্ত নিয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন আমি সমাধান করে দিছি এর আগে। দেখবা আমি 1 থেকে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত সকল এই 15টা অধ্যায়ে 24 থেকে 21 সালের ভিতরে যত প্রশ্ন আছে এগুলো আমরা সমাধান করে দিচ্ছি, এগুলো তোমরা জানো। আবার 1 থেকে 6 অধ্যায়ের মেগা ক্লাস আছে, দুটি ক্লাস আছে। 1 থেকে 6 অধ্যায় দুটি ক্লাস আছে, রচনামূলক সহ সমাধান করে দিছি। আর বাকিগুলা অধ্যায়েরও আমার যথেষ্ট ভিডিও আছে, জাস্ট খালি দেখবা আর সমাধানটা তোমরা দেখবা, মানে তোমরা ভিডিওগুলো দেখবা সমাধানটা করে নিবা, এই হচ্ছে কথা, বা বুঝে নিবা আর কি, এই হচ্ছে কথা। ওকে, তাহলে বেশি কথা বাড়ানোর দরকার নাই, আজকে আমরা বৃত্ত নিয়ে আলোচনা করবো। এটা হচ্ছে মেইন কথা, বৃত্ত থেকে আমরা রচনামূলক কনফার্ম করতে চাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। ওকে, তাহলে আমাদেরকে কয়টা অঙ্ক করতে হবে? আর তোমাদেরকে আরেকটা কথা বলি, যারা নতুন আছো, আমাদের প্রথম সেমিস্টারের জন্য একটা ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যে গ্রুপে আমরা সাজেশন প্রদান করি, তারপর কিছু অ্যাডভাইস দেই, মানে অনেক কাজে আমরা করি। একটা স্টুডেন্টকে যেভাবে হেল্প করতে হয় এই কাজগুলো আমরা করি, ফ্রি গ্রুপ। ওকে, এবং এই গ্রুপে আমি তোমাদেরকে জাস্ট 3 থেকে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত, 12 নাম্বার অধ্যায়টা আমি বাদ রাখছি, কারণ 12 নাম্বার আমার সাজেশন কমপ্লিট করতে হবে, আমি বলে দিচ্ছি। 3 থেকে 15 নাম্বার অধ্যায়, মনে করো একটা কথা বলি, 12 নাম্বার অধ্যায় 1 আর অধ্যায় 2, এগুলা ইজি ইজি অধ্যায়, বুঝছো? এগুলা আমার সাজেশনটা কমপ্লিট করো তাহলে হবে আর কি। আর এই 1 নাম্বার আর 2 নাম্বার হচ্ছে নিয়মের উপর নির্ভরশীল হতে হয় আর কি। আর 12 নাম্বারটা আমার সাজেশনটা কমপ্লিট করলে এনাফ, অল্প কয়টা মেতেই দিচ্ছি। আর 3 থেকে 15 নাম্বার অধ্যায় পর্যন্ত এই 12, 1, 2 এই তিনটা অধ্যায় বাদ দিয়ে, 1, 2 তো এমনি বাদ, 3 থেকে যেহেতু 15, তার মানে কি 12টা শুধু বাদ গেছে এই জায়গা থেকে। 3 থেকে 15 এই অধ্যায়গুলোর ভিতর থেকে মাত্র 21টা রচনামূলক দিছি। 21টার ভিতর থেকে আশা করি সব কমন চলে আসবে, আশা করি আর কি। ওকে ওকে, তাহলে এই শীট গুলা যদি পাও, এই শীট গুলো হচ্ছে এরকম শীট আর কি, এইভাবে লিখে দিছি, বুঝছো? এইভাবে লিখে দিছি। এই জায়গায় এত কিছু না, এই জায়গায় দেখো এই 15 নাম্বার অধ্যায় থেকে জাস্ট এই 6টা ম্যাথ দিছি, 6টা ম্যাথ দিছি। তার মধ্যে আবার দেখবা 3 নাম্বার ম্যাথটা, 5 নাম্বার ম্যাথটা সেম ম্যাথ, এই জায়গায় লেখা আছে দেখো, বিশেষ দ্রষ্টব্য দ্বারা মনে হয় লেখা আছে দেখো, 3 এবং 5 একই ম্যাথ। 3 এবং 5 হচ্ছে একই ম্যাথ। আসলে এই জায়গায় 6টা ম্যাথ না, আসলে এই দুইটা যদি একটা ম্যাথই হয় তাহলে আমি বলে দিতে পারি আসলে এই জায়গায় 5টা ম্যাথ আছে, বা আরো কমানো যাবে টাইপ ভিত্তিক চিন্তা করলে, ঠিক আছে? যাই হোক, মোট কথা এই কয়টা অঙ্ক করলে রচনামূলক কমন পড়ে যাবে। তবে এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য, এই টাইপটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলকের জন্য। এটাও মনে করো সব কয়টা রচনামূলকের জন্য ইম্পর্টেন্ট, তবে এটা সবচেয়ে বেশি আসে, বেশি আসে এটা সবচেয়ে বেশি আসে। কোনটা সবচেয়ে বেশি আসে বলো তো? সবচেয়ে বেশি আসে হচ্ছে কোনো রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এত এত বিন্দু দিয়ে অতিক্রম করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, এইটা একটু বেশি আসে, এই টাইপটা একটু সবচেয়ে বেশি আসে, এই টাইপটা সবচেয়ে বেশি আসে আর কি, বুঝছো? এই টাইপটার পরে হচ্ছে এই টাইপটা 3 নাম্বার আর 5 নাম্বার, এই টাইপগুলো সবচেয়ে বেশি আসে আর কি। মোট কথা না, প্রত্যেকটা অঙ্কই ভেরি 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 ইম্পর্টেন্ট। এই 6টা অঙ্ক করলেই তোমরা অবশ্যই রচনামূলক কমন পেয়ে যাবে এই অধ্যায় থেকে। কিন্তু একটা কথা বলি, এই অধ্যায় থেকে আমরা অঙ্ক করো শুধু নিয়ম জানবো, নিয়ম শিখবো, কারণ কি হুবহু অঙ্ক নাও তো আসতে পারে। কারণ এই ধরনের ম্যাথ আরো আরো আছে, মনে করো জাস্ট এই সমীকরণটা চেঞ্জ থাকতে পারে। এই জায়গায় x - 2y আছে না, এই জায়গায় 2x - y থাকতে পারে, জাস্ট সমীকরণটা চেঞ্জ থাকতে পারে। এই কেন্দ্রের স্থানাঙ্কটা একটু চেঞ্জ থাকতে পারে, কিন্তু আর বাকি সব কথাগুলো সেম থাকবে। এই মানটা, মানে এই সমীকরণটা চেঞ্জ থাকতে পারে, এই কেন্দ্রগুলা এই বিন্দুগুলা চেঞ্জ থাকতে পারে, কিন্তু বাকি কথাগুলো সব সেম থাকবে। তার মানে কি নিয়ম সেম থাকবে, ঠিক আছে? একটু মান পরিবর্তন হতে পারে, নিয়মের দিকে একটু নির্ভরশীল বেশি হতে হবে, মানে কি নিয়ম পড়তে হবে বা নিয়ম জানতে হবে। ওকে, এখন কথা হচ্ছে এই বৃত্ত, এই যে 6টা অধ্যায়, এই 6টা অধ্যায় করার জন্য রচনামূলক অঙ্ক, তাহলে এই 6টা অধ্যায় করার জন্য আমাদের কিছু বেসিক ধারণা লাগবে কি লাগবে না? হ্যাঁ, বেসিক ধারণা লাগবে। তাহলে আসো আমি তোমাকে কিছু বেসিক কথা বলে দিই। তোমাকে আমি প্রথমে কি করবো, কি বলবো বললাম, বেসিক কিছু কথা বলবো। হ্যাঁ, তাহলে আসো আমি তোমাকে কিছু বেসিক কথা যদি বলি, তাহলে আমি এই জায়গায় লিখতেছি দেখো, যেগুলা মনে রাখতে হবে, মানে কি বেসিক বা মনে রাখতে হবে আর কি, যেগুলা যেগুলা তোমার মনে রাখতে হবে বা যার সাহায্যে তুমি অঙ্কগুলো আসলে করবা আর কি, বুঝছো? বেসিক কি মনে রাখবা? দেখো, মুখস্থ রাখবা। আমি যদি মুখস্থর কথাই যদি বলি, সমস্যা নাই, এটা মুখস্থ রাখতে হবে। মুখস্থ রাখবা, কি মুখস্থ রাখবা, কি মুখস্থ রাখবা? আর কি জিনিস বুঝে বুঝে, মানে মুখস্থ রাখবা, বুঝতেও পারবা। দেখো কি কি জিনিস মুখস্থ রাখবা, দেখো, আদর্শ বৃত্তের সমীকরণ মুখস্থ রাখবা, কারণ এটা অতি সংক্ষিপ্তের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদর্শ বৃত্তের সমীকরণ,
আদর্শ বৃত্তের সমীকরণটা তোমরা মুখস্থ রাখবা। কি করবা? আদর্শ বৃত্তের সমীকরণটা তোমরা কি রাখবা? মুখস্থ রাখবা। সমীকরণটা কেমন? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ। আদর্শ, এটা মুখস্থ রাখবে। ওকে, এটা অতি সংক্ষিপ্ত হিসেবে আসে এবং এটা আমার লাগবে। আরেকটা কথা মনে রাখবা, আদর্শ বৃত্তের সমীকরণ না এটা। ওকে, এই আদর্শ বৃত্তের সমীকরণের একটা কেন্দ্র আছে। অবশ্যই বৃত্তের কি আছে, যেহেতু এটা বৃত্তের সমীকরণ, সো এটা একটা বৃত্ত। এটা একটা বৃত্ত না? হ্যাঁ, বৃত্ত। তাহলে বৃত্তের কি থাকে ভাই? একটা কেন্দ্র থাকে। তাহলে এটা হচ্ছে আদর্শ বৃত্তের সমীকরণ এবং এই সমীকরণের কেন্দ্র মানে কি এই বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা কেমন হবে? মনে রাখবা, যার কেন্দ্র মানে কি আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্র বা আদর্শ বৃত্তের কেন্দ্র, যার কেন্দ্র মনে রাখবা মাইনাস জি কমা মাইনাস এফ। মনে রাখবাই রাখবা। ওকে, তাহলে একটা ব্যাসার্ধ আছে না? বৃত্তের একটা ব্যাসার্ধ আছে না? কেন্দ্র যেরকম আছে ব্যাসার্ধও তো আছে, আছে না? আছে। তাহলে যার ব্যাসার্ধ, মনে রাখবা, যার ব্যাসার্ধ, ব্যাসার্ধ এই সূত্রগুলো একটু মনে রাখতেই হবে, মুখস্থ রাখবা। যার ব্যাসার্ধকে কি দ্বারা প্রকাশ করা হয়? আর দ্বারা প্রকাশ করা হয়। যার ব্যাসার্ধ আর ইকুয়াল হচ্ছে আমরা জানি রুট ওভার জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। এটাকে আমি আরেকভাবে লিখতে পারি। কিভাবে? বা আমি এটাকে এইভাবে লিখতে পারি, উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটাকে হবে আর স্কোয়ার, আর এটাকে বর্গ করলে স্কোয়ার রুটটা কাটা যাবে। আই মিন শুধু থাকবে জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস সি থাকবে। ওকে, এই এই জিনিসটা বেশি ইউজ করবো আমরা রচনামূলক অঙ্ক করার ক্ষেত্রে। এই জিনিসটা বেশি ইউজ করবো, এই জিনিসটা, এই সমীকরণটা বেশি ইউজ করবো। ঠিক আছে, এইটার এটা একই জিনিস। স্কোয়ারটাকে এই পাশে পার করলে আমি উভয় পক্ষকে যখন আমি এখন যদি আমি উভয় পক্ষকে রুট করি তাহলে এটা হয়ে যাবে। আবার এই জিনিসটাকে, এই জিনিসের উভয় পক্ষকে বর্গ করলে আবার এটা হয়ে যাবে, একই জিনিস। তাহলে এই জিনিসটা আমরা বেশি ইউজ করবো। এই জিনিসটা আমরা বেশি ইউজ করবো রচনামূলক অঙ্কগুলো করার ক্ষেত্রে। ওকে, আচ্ছা, তাহলে এই কথাগুলো মনে রাখতে পারবে না? আদর্শ বৃত্তের সমীকরণ এটা মুখস্থ রাখবো। এই এর কেন্দ্রটার স্থানাঙ্ক কেমন? মাইনাস জি মাইনাস এফ। মনে রাখবা, এই যেহেতু বৃত্তের সমীকরণ অবশ্যই ব্যাসার্ধ আছে, তাহলে ব্যাসার্ধটা কেমন? ব্যাসার্ধ হচ্ছে এমন, কিন্তু এটা বেশি ইউজ করবো না, আমরা ইউজ করবো এটা। এটার এটা একই জিনিস, এটা মনে রাখবা। ওকে, এগুলো মনে তোমার রাখতেই হবে। ওকে, এখন আসো কথা নাম্বার 1। এখন আমি আরো 4-5টা কথা বলবো। কথা নাম্বার 01 একটু মনে রাখবা। হ্যাঁ, এই কথা নাম্বার 01 কি কথা? দেখো, এরকম যদি টাইটেলটা দেখো একটু ভালো করে বুঝবা। যদি যদি বৃত্ত, যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, এরকম একটা কথা আমি তোমাকে বোঝাচ্ছি। যদি বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করে, কাকে? এক্স অক্ষকে স্পর্শ করে। কি করে? স্পর্শ করে। সাপোজ তোমাকে আমি একটু বুঝাই বিষয়টা। কোথায় বোঝাবো? মনে করো আমি এই জায়গায় বুঝাইতেছি। মনে করো এটা হচ্ছে ওয়াই অক্ষ। আমরা সবাই যে এক্স অক্ষ ওয়াই অক্ষ আমরা বুঝি, ঠিক না? এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। ওকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই প্রাইম। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ওকে ওকে, বৃত্ত কি করবে? এক্স অক্ষকে স্পর্শ করবে, তাহলে বৃত্তটা এমন হবে আর কি। এক্স অক্ষকে যেহেতু স্পর্শ, সরি, আচ্ছা মনে করো জাস্ট টাচ করে যাবে আর কি, টাচ করে যাবে। এই দেখো এক্স, এটা হচ্ছে একটা বৃত্ত, যে বৃত্তটা মনে করো জাস্ট এক্স অক্ষকে, দেখো এক্স অক্ষকে টাচ করছে, কিন্তু দেখো এক্স অক্ষকে টাচ করছে, করছে কিনা? করছে। আচ্ছা, তাহলে আচ্ছা অবশ্যই এর একটা কেন্দ্র আছে না? এর একটা কেন্দ্র আছে। ওকে, ভালো কথা। এক্স অক্ষকে টাচ করছে। এখন প্রশ্ন হচ্ছে, যদি বৃত্ত এক্স অক্ষকে টাচ করে আর কি, তাহলে ব্যাসার্ধটা কেমন হবে? তাহলে ব্যাসার্ধটা কেমন হবে? তাহলে ব্যাসার্ধটা কেমন হবে? মনে রাখবা, তাহলে ব্যাসার্ধটা কেমন হবে? ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই যে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা কেমন হবে? এক্স অক্ষকে টাচ করছে না, তাহলে এই ব্যাসার্ধটা কেমন হবে? আমরা জানি বৃত্তের কেন্দ্র থেকে বৃত্তের এই পরিধি পর্যন্ত এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে যেহেতু এক্স অক্ষকে টাচ করছে, এটা হচ্ছে তার ব্যাসার্ধ, রাইট? তাহলে ব্যাসার্ধটা কেমন হবে? আর এর মানটা আসলে কেমন হবে, এটা বোঝার বিষয়, এটা বুঝতে হবে। এই ব্যাসার্ধটা হবে, এই বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র আছে না? হ্যাঁ, কেন্দ্র আছে। সাপোজ মনে করো একটা কেন্দ্র আছে কিনা, মনে করো কেন্দ্রটা আমি মনে করো সাপোজ ধরলাম 3,4, কথার কথা ধরলাম আর কি। একটা কেন্দ্র আছে না? হ্যাঁ, কেন্দ্র আছে। কেন্দ্রের স্থানাঙ্ক আছে না? হ্যাঁ, 3,4, আমি ধরলাম 3,4। তাহলে দেখো ব্যাসার্ধটা হবে, তোমার ব্যাসার্ধটা হবে এরকম। যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা হবে এই এই বৃত্তের, দেখো যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে, এই বৃত্তের ব্যাসার্ধটা হবে এই বৃত্তের কেন্দ্রের। আচ্ছা বলো তো, এই যে স্থানাঙ্কটা লিখছি, এটা কি প্রথমটা কি বুঝ, পরেরটা কি ভাই কুটি, পরেরটা কি কুটি না?
প্রথমটাকে ভুজ বলে, পরেরটাকে কুটি বলে। তাহলে যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করবে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে এর কেন্দ্রের কুটির পরম মানের সমান। এই যে কুটির পরম মানের সমান, আমি পর এই জায়গায় লিখতেছি না, জাস্ট এটা পর তো এই যে এই স্থানাঙ্কটা তো আমি বোঝানোর সাথে লিখছি, জাস্ট কুটি লিখে দিতেছি। কুটির পরম মানের সমান কি, এই যে কুটির পরম মানের সমান। পরম মান কেন দিলাম, পরম মান দিলাম এই কারণে, যদি এই কেন্দ্রের স্থানাঙ্কটা এরকম হইতো -3, -4 হইতো, যদি মাইনাস থাকতো তাহলে মনে রাখতা আর ইকুয়াল সরাসরি -4। কুটি কোনটা, কুটি এই -4 না, -4 না, হ্যাঁ কুটি। আর ইকুয়াল সরাসরি -4 লেখা যাবে না, আর ইকুয়াল -4 লেখা যাবে না। কেন, আর হচ্ছে ব্যাসার্ধ, আই মিন দূরত্ব, আর হচ্ছে একটা দূরত্ব। দূরত্ব কখনো কি হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না, দূরত্ব কখনো কি হয় না, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য পরম মান নিতে হবে, মানে কি নেগেটিভ মান থাকলে যেন পজিটিভ মান আমরা লিখতে পারি। অথবা তুমি যদি খুব চালাক হও তাহলে নেগেটিভ মানে কি মাইনাসটা বাদ দিয়ে তুমি পজিটিভ মান লিখবা। সবসময় দূরত্ব কি লিখবা, পজিটিভ লিখবা। সবসময় দূরত্ব কি লিখবা, পজিটিভ লিখবা। তাহলে আমরা এই জায়গাতে কি শিখলাম, একটা বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এই বৃত্তের ব্যাসার্ধটা হবে এই বৃত্তের কেন্দ্রের কেন্দ্রের কুটির পরম মানের সমান। ওকে, এইটুকু কথা আমরা বুঝতে পারলাম। ওকে, আর একটা জিনিস মনে রাখবা, আর একটা জিনিস মনে রাখবা, এই দেখো বৃত্তের সমীকরণে কি আছে, সি আছে না, সি হচ্ছে একটা কনস্ট্যান্ট মান। এই সির মানটা কেমন হবে জানো, এই সির মানটা কেমন হবে জানো, এই সির মানটা হবে জি স্কোয়ার হবে। সি ইকুয়াল জি স্কোয়ার হবে, সি ইকুয়াল কি হবে, জি স্কোয়ার হবে। সি সি ইকুয়াল কি হবে, জি স্কোয়ার হবে। কেন হবে সি ইকুয়াল জি স্কোয়ার, তোমাকে আমি একটু বিষয়টা বোঝাচ্ছি। ভাই একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। সাপোজ মনে করো, সাপোজ তোমাকে আমি একটু বোঝাচ্ছি, মনে করো এটা হচ্ছে একটু ভালো করে বুঝবা, হ্যাঁ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা তোমার এক্স অক্ষ, এটা এক্স, এটা এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। সাপোজ, ওকে, তোমাকে বিষয়টা আমি বোঝাচ্ছি। সাপোজ মনে করো একটা বৃত্ত হচ্ছে, মনে করো সাপোজ একটা বৃত্ত হচ্ছে, মনে করো সাপোজ সাপোজ মনে করো এই জায়গায় একটা বৃত্ত অঙ্কন করলাম যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে। দেখো এক্স অক্ষকে স্পর্শ করতেছে, ভালো ভালো করে লক্ষ্য করবো। আর তোমাকে আমি আমি মনে করো সকল রুলস মেনটেন করতেছি না, তোমাকে এই জায়গায় বৃত্তটা অঙ্কন করলে তোমরা একটু হিবিজিবি লাগবে, আমি এই জায়গায় বৃত্তটা অঙ্কন করলে তোমাদের জন্য একটু সহজ হবে, তোমাদেরকে সহজ করে বোঝানোর জন্যই আমি বিষয়টা বুঝাইতেছি। একটু লক্ষ্য করো, মনে করো এই এক্স অক্ষকে স্পর্শ করলো, করলো কিনা, করলো। এর একটা কেন্দ্র আছে কিনা, কেন্দ্র আছে। এর ব্যাসার্ধ কোনটা, এটা কিনা, হ্যাঁ ব্যাসার্ধ হচ্ছে এটা। এর কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন, আমি সাপোজ ধরে নিলাম -g, -f। ঠিক আছে, যদিও এই এই কেন্দ্রটা মানে এই স্থানাঙ্কটা যদি এই এই চতুর্ভাগে থাকবে না, এটা আমি জানি। এই যে আমরা জানি প্রথম চতুর্ভাগে সবাই পজিটিভ, এই চতুর্ভাগে সবাই পজিটিভ। দ্বিতীয় চতুর্ভাগে আমরা কিন্তু এটা জানি, প্রথম চতুর্ভাগে মানে কারবা এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, মানে কি জি এফ এইগুলো দুটোটাই পজিটিভ হওয়ার কথা ছিল। আর দ্বিতীয় চতুর্ভাগে কিন্তু এই এক্স এর মান নেগেটিভ হবে, একটা নেগেটিভ হবে আর একটা পজিটিভ হবে। আর তৃতীয় চতুর্ভাগে কিন্তু দুটোটাই নেগেটিভ হয়, দুটোটাই নেগেটিভ হয়। তোমাকে বোঝানোর সাথে এই বৃত্তটা আমি এই জায়গায় অঙ্কন না করে সহজভাবে বোঝানোর সাথে আমি এই জায়গায় অঙ্কন করছি, এইগুলা নিয়ে মাথা ব্যথা নাই। আচ্ছা যাই হোক, তোমাকে একটা জিনিস বোঝাই, কেন সি ইকুয়াল জি স্কোয়ার হলো এই ব্যাখ্যাটা আমি দিতেছি, একটু লক্ষ্য করো। ভাই একটু আগে বললাম যদি বৃত্ত একশোকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ কেমন হবে, কুটির পরম মানের সমান হবে। তাহলে কুটিটা কত, এই কুটিটা হচ্ছে -f, সরি ব্যাসার্ধ কেমন হবে, কুটির পরম মানের সমান হবে, কুটিটা কত, -f। ঠিক আছে, সুতরাং আর এর মান কত হবে, -f নেওয়া যাবে না, এই পরম মান মানে পজিটিভ মান নিতে হবে, মানে কি মাইনাস আউট হয়ে যাবে, শুধু f। ওকে, আচ্ছা, আর ইকুয়াল f। আচ্ছা তোমাকে একটু আমি তোমাকে একটা এই ফর্মুলাটা ইউজ করো, এই ফর্মুলাটা ইউজ করো, দেখো তো আর এর মান কেমন হয়। এই ফর্মুলাটা ইউজ করো তাহলে সি এর মান পাবা। দেখো এই ফর্মুলাটা ইউজ করো তাহলে সি এর মানটা কেমন হয় দেখো, দেখাচ্ছি। দেখো একটু আমরা জানি, দেখো একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। আমরা জানি কি আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি, এরকম জানি না, এরকম জানি। আর এর মান কার সমান, এফ এর সমান। তার মানে কি এই জায়গায় এফ স্কোয়ার, আর এই দুইটা জিনিসকে এই পাশে আনো, তাহলে মাইনাস হবে জি স্কোয়ার, মাইনাস হবে এফ স্কোয়ার, এই পাশে হবে থাকবে মাইনাস সি থাকবে। আলটিমেটলি দেখো এফ স্কোয়ার কাটা মাইনাসের জি স্কোয়ার থাকে ইকুয়াল হচ্ছে মাইনাস সি থাকে। দেখো তাহলে সি ইকুয়াল কিন্তু জি স্কোয়ার হয়। তাহলে কি বুঝতে পারলাম, বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে এর ব্যাসার্ধটা হবে এর কেন্দ্রের কুটির পরম মানের সমান, এটা বুঝতে পারলাম। এবং সির মানটা কেমন হবে, সি এই যে বৃত্তের সমীকরণ যে সি আছে, সির মানটা কেমন হবে, সিটা হবে ভুজের বর্গ, ভুজের বর্গ, ভুজের পরম মানের বর্গ, বা ভুজের বর্গ মানে ভুজের বর্গ কি হবে, ভুজের বর্গ হবে। মোট কথা সির মানটা হবে এরকম,
সির মানটা হবে জি স্কোয়ার হবে, এটা ডিরেক্ট এভাবে মনে রাখবা, সির মানটা হবে জি স্কোয়ার। ওকে, এই কথাটা মনে রাখবা। ওকে, কথা নাম্বার 2, দেখো কথা নাম্বার 2, কথা নাম্বার 02, কথা 02, কথা 02, কি কথা 02? কথা হচ্ছে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে কি লাগে। আচ্ছা, আরেকটা কথা বলি, এই জায়গায় আমি আরেকটা কথা বলি, কথা নাম্বার 2 বলার আগে আমি আরেকটা কথা বলতে হবে। যদি বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি বৃত্তটা, এটা তো আমার বুঝতে হবে, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন ঘটনাটা কি হবে? তখন আর এর মানটা কেমন হবে? তখন আর এর মানটা হবে ভুজের পরম মানের সমান। যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আর এর মানটা হবে, দেখো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, দেখা যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, মনে করো এই দেখো ওয়াই অক্ষকে একটা বৃত্ত স্পর্শ করছে, তাহলে এর ব্যাসার্ধটা হচ্ছে এইটা, এটা হচ্ছে এর ব্যাসার্ধ, যেটা ভুজের পরম মানের সমান হবে। কি হবে? ভুজের পরম মানের সমান হবে। কার? এই বৃত্তে যে কেন্দ্র আছে, কেন্দ্রে যে ভুজ আছে, ভুজের পরম মানের সমান হবে। ব্যাসার্ধটা হবে ভুজের পরম মানের সমান হবে, এই ব্যাসার্ধটা হবে ভুজের পরম মানের সমান। দেখো এই ব্যাসার্ধটা এক্স অক্ষের সমান্তরাল না, এই ব্যাসার্ধটা এক্স অক্ষের সমান্তরাল না, আই মিন ভুজের পরম মানের সমান হবে। ঠিক আছে, আমি এত ডিটেলস আরো বোঝানো যাইতো এই বিষয়ে, কিন্তু এই কথাগুলো একটু মনে রাখতে হবে, শর্টকাটে একটু মনে রাখতে হবে, যেহেতু সময় আমাদের হাতে কম, 20 তারিখ পরীক্ষা। ওকে, তাহলে ভুজের পরম মানের সমান হবে। আর এক্স অক্ষকে স্পর্শ করলে কোটির পরম মানের সমান ব্যাসার্ধ, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে, যদি বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান, এবং সির মানটা কেমন হবে? এফ স্কয়ার হবে, সির মানটা হবে এফ স্কয়ার হবে। তুমি এভাবে মনে রাখতে পারো, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সির মানটা হবে এফ স্কয়ার, এফ স্কয়ার। ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মানটা হয় এফ স্কয়ার, এভাবে মুখস্থ রাখবা। আর আরটা ব্যাসার্ধটা হয় কার? ভুজের সমান। ওয়াই মানে কি? তাহলে ওয়াই মানে হচ্ছে কোটি, ওয়াই দ্বারা আমরা কি বুঝি? কোটি বুঝি। তাহলে ভুজের, দেখো ও যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখনই তুমি মনে রাখবা ভুজ হচ্ছে এই ব্যাসার্ধ হচ্ছে ভুজের পরম মানের সমান। আর যখন এক্স অক্ষ, এক্স অক্ষ মানে হচ্ছে ভুজ, তার মানে কি? ব্যাসার্ধ হবে কোটির পরম মানের সমান, এভাবে মনে রাখবা। যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তারপর ব্যাসার্ধ হবে কোটির পরম মানের সমান। যেহেতু বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করছে, সেহেতু ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান। এই কথাগুলো একটু মনে রাখবা। আর সির মানটা হবে এফ স্কয়ার, আর এই জায়গায় সির মানটা হবে জি স্কয়ার। এক্স অক্ষকে স্পর্শ করলে জি স্কয়ার, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে সির মানটা হবে এফ স্কয়ার। ওকে, বিষয়টা হচ্ছে এইভাবে মনে রাখতে হবে, এই কথাগুলো একটু মনে রাখতে হবে, নাহলে সমস্যা। ওকে, আচ্ছা, কথা নাম্বার 03, এটা শেষ কথা। কথা নাম্বার 03, এটা শেষ কথা। কি কথা নাম্বার 03? এটা শেষ কথা। কি কথা? বৃত্তের সমীকরণ লিখার জন্য, আচ্ছা আরেকটা কথা বলি, আরেকটা কথা নাম্বার 03, এটা শেষ কথা যদি আমি বলি। আচ্ছা, বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কার মান দরকার? বৃত্তের সমীকরণ, দেখো আরেকটা কথা বলি, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে, নির্ণয় করতে, নির্ণয় করতে কি লাগে? যদি এরকম একটা তোমাকে আমি প্রশ্ন করলাম, আমি উত্তর দিব, সমস্যা নেই। কি লাগে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে? কি লাগে? উত্তরটা হবে এরকম, উত্তরটা হবে এরকম, জি এর মান লাগবে, এফ এর মান লাগবে, সি এর মান লাগবে, এই তিনটা মান লাগবে, তাহলে বৃত্তের সমীকরণ তুমি নির্ণয় করতে পারবা। বৃত্তের সমীকরণ মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল 0। বৃত্তের সমীকরণ তুমি, তোমার নির্ণয় সমীকরণ, তুমি যে সমীকরণটা তুমি নির্ণয় করতে চাচ্ছ, বৃত্তের সমীকরণ যে সমীকরণটা তুমি নির্ণয় করতে চাচ্ছ, এই সমীকরণটার ভিতরে এই দেখো, এই সমীকরণটা নিয়ে তুমি কাজ করবা। জাস্ট জি এর জায়গায় জি এর মান বসাবা, এফ এর জায়গায় এফ এর মান বসাবা, সি এর জায়গায় সি এর মান বসাবা, তাহলে তোমার নির্ণয় সমীকরণ পাওয়া যাবে। তাহলে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে কার মান লাগবে? জি এর মান লাগবে, এফ এর মান লাগবে, সি এর মান লাগবে। এই কথাটা মাথায় সেট করে রাখো। ওকে, আরেকটা কথা বলি, আরেকটা কথা তোমাকে একটু বুঝিয়ে দেই। কথা নাম্বার 04, কথা নাম্বার 04, মনে করো বৃত্তের কেন্দ্রে দেওয়া আছে। আচ্ছা দেখো, মনে করো বৃত্তের কেন্দ্র যদি, দেখো মনে করো বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, একটু ভালো করে বুঝবা। মনে করো বৃত্তের কেন্দ্র, সাপোজ মনে করো বৃত্তের কেন্দ্র, আমি তোমাকে বোঝানোর সাথে বলতেছি, মনে করো বৃত্তের কেন্দ্র হচ্ছে -2, মাইনাস মনে করো 1, কথার কথা। মনে করো একটা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, তাহলে বৃত্তের কেন্দ্র যদি দেওয়া থাকে, তাহলে মনে রাখবা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে, দেওয়া থাকলে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে, এই কথাগুলো একটু মনে রাখবা, দেওয়া থাকলে, দেওয়া থাকলে জি এর মান, এফ এর মান, জি ও এফ খুব সহজে বাহির করা যায়, খুব সহজে বাহির করা যায়, খুব সহজে বাহির করা যায়। এই কথাটা মনে রাখবা, খুব সহজে কি করা যায়? বাহির করা যায়। এই কথাটা একটু মনে রাখবা। কিভাবে? এটা কি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে না? কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমরা আমরা আদর্শ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানি না? মাইনাস জি কমা মাইনাসের এফ, জানি না?
একটা আদর্শ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক মাত্র দেখে আসছি না, মাইনাস জি কমা মাইনাস এফ। এটাও তো বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। তাহলে বলো তো এই মানটাই -2 মানটা কার মান? মাইনাস জি এর মান। এই মানটা কার মান? মাইনাস এফ এর মান। তাহলে আমি জি আর এফ এর মান খুব সহজে বাইর করতে পারবো। কিভাবে? এই প্রথম মানটা মাইনাস জি এর মান, তাহলে মাইনাস জি ইকুয়াল কত? এই জায়গায় লেখা আছে -2, তাহলে মাইনাস মাইনাস কাটো, জি এর মানটা হয়ে যাবে 2। আমি এফ এর মানটা খুব সহজে বাইর করতে পারবো যদি বৃত্তের কেন্দ্র দেওয়া থাকে। দেখো মাইনাস এফ ইকুয়াল কত হবে? মাইনাসের 1, কারণ পরের মানটা হচ্ছে এফ এর মান। এফ মাইনাস মাইনাস কাটা, সুতরাং এফ ইকুয়াল 1। তাহলে বৃত্তের কেন্দ্রে দেওয়া থাকলেই আমরা মাইনাস জি মাইনাস এফ এর সাথে কম্পেয়ার করব, মানে কি প্রথম মানটা হবে বৃত্তের কেন্দ্র, মনে করো বৃত্তের কেন্দ্রটা 4,3 দেওয়া আছে, তাহলে প্রথম মানটা কার মান? মাইনাস জি এর মান। পরের মানটা কার মান? মাইনাস এফ এর মান। কিন্তু আমার তো মাইনাস জি দরকার, আমার জি দরকার, তাহলে মাইনাসটাকে এই পাশে পার করলে জি ইকুয়াল হবে মাইনাসের পর। আমার তো মাইনাস এফ দরকার নয়, শুধু এফ দরকার, তাহলে এফটাকে রেখে দিলে মাইনাস এফ এর পার করলে -3 হবে। বিষয়টা এইভাবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে আমরা জি আর এফ এর মান খুব ইজিলি বাহির করতে পারবো। ওকে, আচ্ছা। আর একটা হচ্ছে সির মানটা তুমি কিভাবে বাহির করবে? আমার তো সির মানও লাগে। সির মানটা বাহির করার জন্য মনে রাখবা, যদি তুমি ব্যাসার্ধ কোনোভাবে বাহির করতে পারো তাহলে সির মানটা খুব সহজে বাহির করতে পারবা। মনে রাখবা, ব্যাসার্ধ বাহির করতে পারলেই সির মান খুব, মনে রাখবা, ব্যাসার্ধ বাহির করতে পারলে, ব্যাসার্ধ বাহির করতে পারলে, ব্যাসার্ধ বাহির করতে পারলে সি এর মান বাহির করা সহজ। সি এর মান বাহির করা সহজ, এই কথাগুলো একটু মনে রাখো। বাহির করা কি সহজ, বাহির করা সহজ। ওকে, এই হচ্ছে ঘটনাটা। তাহলে অনেকক্ষণ কথা বলে ফেলছি, ঠিক আছে? তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। আসো আমি অঙ্ক সমাধান করব, একটু লক্ষ্য করো। এখন আমি অঙ্ক জটপট অঙ্ক সমাধান করব, দেখো একটু লক্ষ্য করো। টাইপ নাম্বার 01, আমি কি লিখছি? টাইপ নাম্বার 01 কি লিখছি? নির্ণয় বৃত্তের কেন্দ্র, মানে এই জায়গায় কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে, মানে কি যে কোনো দুইটা সংখ্যা কমা দ্বারা লেখা থাকবে। মনে করো -1, -2 এরকম হইতে পারে, 3,4 এরকম হইতে পারে, মানে কি যে কোনো দুইটা সংখ্যা কমা দ্বারা লেখা থাকবে, কেন্দ্রের স্থানাঙ্ক যেভাবে লিখে আর কি। তাহলে একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, এবং বৃত্তটি এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ করে, এমন ম্যাথগুলো কিভাবে সমাধান করব? এবং তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে। দেখো, তোমাকে একটা অঙ্ক দিবে, যে অঙ্কের ভিতরে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, এই কেন্দ্র দেওয়া থাকবে, এবং বলা থাকবে এক্স অক্ষকে স্পর্শ করে বা ওয়াই অক্ষকে স্পর্শ করে। দেখো, ওয়াই অক্ষকে স্পর্শ করে বলা আছে, তিনটি কথা এই জায়গায় কিন্তু দুটি জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করে এই কথা বলা আছে। তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যখন দিয়ে দিবে আর ওয়াই অক্ষকে যখন স্পর্শ করে এমন কথা বলা থাকবে, তখন বৃত্তের সমীকরণ আমি নির্ণয় করব, ঠিক না? বৃত্তের সমীকরণ নির্ণয় করব। তোমাকে যদি একটা প্রশ্ন করি, বলো তো বৃত্তের সমীকরণ নির্ণয় করার জন্য কার মান লাগে? তুমি বলবা জি এর মান লাগে, এফ এর মান লাগে, সি এর মান লাগে। মনে রাখবা, বৃত্তের সমীকরণ যে কোনো অঙ্কেরই হোক না কেন, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলেই তোমার জি এফ সি এর মান লাগবে। এদের মানগুলা কিভাবে বাহির করবা, এটাই হচ্ছে তোমার টেনশন, এটাই তোমার কাজ করতে হবে, এটাই জি আর এফ আর সি এর মানটা বাহির করতে হবে। একটু লক্ষ্য করো, আমি সমাধানটা যদি দেখাই, দেখো একবার ইজি ম্যাথ ভাই, এগুলা একবারে ইজি ম্যাথ। তোমাকে যদি সমাধানটা আমি দেখাই, দেখো একটু লক্ষ্য করো। একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে। আমি যদি ফিগার তোমাদের অঙ্কন করতে হবে না, অঙ্ক করার সময় তোমাদের ফিগার অঙ্কন করতে হবে না, আমি জাস্ট তোমাকে একটু একটা জিনিস দেখাচ্ছি আর কি। এটা হচ্ছে ওয়াই অক্ষ, এটা হচ্ছে তোমার এক্স অক্ষ, তোমাদের ফিগার অঙ্কন করতে হবে না, জাস্ট আমি তোমাকে একটা জিনিস দেখাচ্ছি। দেখো, একটা ওয়াই অক্ষকে স্পর্শ করে না, তাহলে ওয়াই অক্ষকে স্পর্শ করে মানে কি বৃত্তটা হবে এমন আর কি। যদিও বৃত্তটা সুন্দর হয় না, হবেও না, ফ্রি হ্যান্ডে অঙ্কন করতেছি, তোমাদের অঙ্কন করা দরকার লাগবে না, আমি তোমাকে বোঝাচ্ছি। এই যে কেন্দ্র, এই যে কেন্দ্র, এই কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কত? আচ্ছা, এই যে -2, -4 না, তাহলে এই স্থানাঙ্ক দেখো, এই দুটি মানে কিন্তু নেগেটিভ মান, তাহলে মানে কি বৃত্তটা হবে এই, আসলে বৃত্তটা হবে এই জায়গায়, বৃত্তটা হবে আসলে এই জায়গায়, জাস্ট তোমাকে বোঝানোর সাথে আমি এই জায়গায় অঙ্কন করে ফেলছি। বৃত্তটা হবে আসলে এই জায়গায়, মানে এইভাবে হবে, বৃত্তটা হবে আসলে এই, কাকে, ও সরি, কাকে স্পর্শ করছে? ওয়াই অক্ষকে স্পর্শ করছে না, তাহলে এই যে বৃত্তটা হবে আসলে এই জায়গায়, কারণ এই চতুর্ভাগে এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, মানে কি দুটি মানই, সরি, এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, দুটি মানই নেগেটিভ হয়। এই চতুর্ভাগে দুটি মানই নেগেটিভ হয়, ঠিক না? বৃত্তটা আসলে হবে এই চতুর্ভাগে, আমি তোমাকে বোঝানোর সাথে আর কি এই জায়গায় অঙ্কন করে ফেলছি, সমস্যা নাই, একই কথা। কি দেওয়া আছে? -2, -4, তোমাদের অঙ্কন করতে হবে না, যদি তুমি অঙ্কন করো তাহলে তোমার বৃত্ত অঙ্কন করতে হবে এই চতুর্ভাগে, কারণ স্থানাঙ্ক দেখো -2, -4 দুইটি নেগেটিভ, তার মানে এটা তৃতীয় চতুর্ভাগে হবে, কারণ তৃতীয় চতুর্ভাগে দুটি নেগেটিভ হয়। ওকে, তোমার অঙ্কন করা লাগবে না, তোমাকে বুঝাইতেছি আর কি। ওকে, আচ্ছা, তাহলে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, এবং বৃত্তের কেন্দ্র থেকে এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা হচ্ছে আর, ঠিক না?
এই হচ্ছে ঘটনাটা। এখন কেন্দ্র থেকে দেখো, একটু লক্ষ্য করো কি কি দেওয়া আছে। আমার কি লাগবে? জি এর মান লাগবে, এফ এর মান লাগবে, সি এর মান লাগবে, লাগবে কিনা? লাগবে। আমি তোমাকে কিন্তু একটা কথা বলছি, যদি কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকে, যদি কেন্দ্র দেওয়া থাকে, তাহলে জি এর মান এফ এর মান তুরি মাইরে বাহির করা যাবে, মানে একবারে ইজিলি বাহির করা যাবে। জি এফ যদি কেন্দ্র স্থানাঙ্ক দেওয়া থাকে, তাহলে জি এফ বাহির করা এটা কোনো বিষয়ই না, এটা যে কেউ বাহির করতে পারবে। দেখো একটু লক্ষ্য করো, তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে, তুমি এভাবে লিখবা যে দেওয়া আছে। একটু লক্ষ্য করো, দেওয়া আছে, কি দেওয়া আছে? যে দেওয়া আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র। কার দেওয়া আছে? দেখো, একটি বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক এত এবং বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। আমরা যে বৃত্তের সমীকরণ নির্ণয় করব ওই বৃত্তেরই তো কেন্দ্র দেওয়া আছে, তাহলে এইভাবে লিখতে পারি না সুন্দর করে, নির্ণয় বৃত্তের কেন্দ্র। তোমরা ইচ্ছে করলে শুধু লিখতে পারো কেন্দ্র, এইভাবে লিখতে পারো, বা বৃত্তের কেন্দ্র এইভাবে লিখতে পারো, নির্ণয় বৃত্তের কেন্দ্র। দেখো, নির্ণয় বৃত্তের কেন্দ্র স্থানাঙ্কটা কেমন দেওয়া আছে? -2, -4 দেওয়া আছে। ওকে, তোমাদের কিন্তু ফিগার অঙ্কন করা লাগবে না, জাস্ট এইগুলো বোঝার জন্য আর কি, আর কিছু না। ওকে, দেওয়া আছে না? তাহলে আমার কি লাগবে? জি লাগবে, এফ লাগবে। আচ্ছা বলো তো, এটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে না? হ্যাঁ দেওয়া আছে। আমরা আদর্শ বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক কি জানতাম? -g, -a জানতাম কিনা? হ্যাঁ জানতাম। যেহেতু এটা কেন্দ্রের স্থানাঙ্ক, তাহলে এটাও তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক, এটা আমরা জানি। একটা আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -g, -f। এটাও তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক, এটাও তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক। তার মানে আমি বলতে পারি -g এর মানটা আসলে -2, -f এর মানটা আসলে -4। তাহলে আমি এই জায়গা থেকে বলতে পারি, তাহলে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি -g এর মানটা আসলে -2। আর তাহলে আমার তো জির মান দরকার, -g না তো, তাহলে এই মাইনাস মাইনাস কাটা, জি ইকুয়াল হবে আসলে 2। এবং আমি বলতে পারি -f এর মানটা আসলে -4, কিন্তু আমার তো -f এর মান দরকার নাই, শুধু f এর মান দরকার, তাহলে মাইনাস মাইনাস কাটা, সুতরাং f ইকুয়াল হচ্ছে 4। ওকে, এই জি আর f এর মান পাইছো না, শুধু সি এর মানটা বাইর করতে পারলেই তুমি আসলে বৃত্তের সমীকরণ লিখতে পারবা, কোনো সমস্যা নাই। বৃত্তের সমীকরণ লিখতে পারবা, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তাহলে সি এর মানটা এখন বাইর করা। আমার কিন্তু দুইটা মান পাই গেছে, দেখো দুইটা মান পাই গেছে, সির মানটা বাইর করতে হবে। সির মানটা বাইর করার জন্য সবসময় ব্যাসার্ধ বাইর করা যায় কিনা, ব্যাসার্ধ যদি নির্ণয় করতে পারো, একটা বৃত্তে যদি ব্যাসার্ধ নির্ণয় করে ফেলতে পারো, তাহলে সির মানটা খুব ইজিলি বাইর করতে পারবো। সির মানটা তাহলে খুব ইজিলি বাইর করতে পারো, মনে রাখো। দেখো ব্যাসার্ধ আমি কিভাবে নির্ণয় করি বলো তো, এটার ব্যাসার্ধ কত হবে? আমরা কিন্তু শিখে আসছি যে একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, আমরা কিন্তু শিখে আসছি একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তার ব্যাসার্ধ কেমন হবে। আমি যদি একটু এইভাবে সুন্দর করে আগে লিখে নিচ্ছি, দাঁড়াও আমি তোমাকে বুঝাচ্ছি, তোমরা একটু মনে করতে থাকো। ব্যাসার্ধ কেমন হবে? প্রশ্ন মতে বৃত্তটি বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ঠিক না? বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এটা বলছে না? বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করে, এমন বলছে না? তাহলে একটা কথা মনে রাখবে, একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ব্যাসার্ধ তার কেমন হবে? ব্যাসার্ধ কেমন হবে? ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান, আই মিন -2 এর পরম মানের সমান, আলটিমেটলি 2 হবে, ব্যাসার্ধ হবে 2। ব্যাসার্ধ 2 তুমি নির্ণয় করে ফেলছো না? নির্ণয় করে ফেলছো না? একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তখন তার ব্যাসার্ধ হবে ভুজের পরম মানের সমান। যখন একটা বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, মনে রাখবা বৃত্তের কেন্দ্র দেওয়া আছে মানে কি, বৃত্তে যখন কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে এবং বৃত্তটা যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তখন তার ভুজের পরম মানের সমান হবে ব্যাসার্ধ, আর যদি এক্স অক্ষকে স্পর্শ করতো তখন কুটির পরম মানের সমান হইতো ব্যাসার্ধ। ওকে, এই বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। সুতরাং আর এর মান কিন্তু 2 পাওয়া গেছি। এখন আমরা জানি, এই দেখো আর এর মান পাওয়া গেছি মানে কি, এখন আমরা সির মান খুব সহজে বাইর করতে পারবো। কিভাবে সির মান বাইর করবো? এইভাবে, এই দেখো আর স্কোয়ার ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার প্লাস হচ্ছে তোমার এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। আমরা সূত্র জানি না, এটা জানি না, এটা দেখাইছি না প্রথমেই দেখাইছি। একটু লক্ষ্য করো, এই দেখো সিটা এই পাশে রেখে সবাই পাশে নিয়ে আসো। এই দেখো আর স্কোয়ার মাইনাস হবে জি স্কোয়ার মাইনাস হবে এফ স্কোয়ার মাইনাস সরি ইকুয়াল হচ্ছে মাইনাস সি। সিটা এই পাশে রেখে সির মান দরকার, বাকিগুলো এই পাশে নিয়ে আসি। আর এর মান কত? 2 স্কোয়ার। জির মান কত? জির মানও 2, তাহলে স্কোয়ার। এফ এর মান কত? এফ এর মান 4 স্কোয়ার ইকুয়াল হচ্ছে কত? -3। তাহলে তুমি কি পাচ্ছ? এই জায়গায় 4, এই জায়গায় পাচ্ছ 4, এই জায়গায় পাচ্ছ 16, এই জায়গায় পাচ্ছ -3। তাহলে আসলে তুমি কি পাচ্ছ? সুতরাং সি ইকুয়াল কি পাচ্ছ? সি ইকুয়াল তুমি, আচ্ছা আমি একটু ভেঙে ভেঙে করি, এই পর কাটা, -16 ইকুয়াল হচ্ছে -c, তাহলে মাইনাস মাইনাস কাটা, সুতরাং সি ইকুয়াল তুমি পাচ্ছ আসলে 16। ওকে, সির মানও পাইছো কিনা? পাইছো। তাহলে আমি দেখুন এই পাশে জায়গা না, আমি এই জায়গায় লিখছি। সুতরাং নির্ণয় সমীকরণ, দেখো তুমি মনে রাখবে একটা বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে জির মান এফ এর মান সির মান লাগবে। সুতরাং নির্ণয় সমীকরণ এই সূত্রটা আগে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, এটা আগে লিখে নিবা, প্লাস 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল 0, এটা তোমরা জানি। এখন এই জায়গায় জাস্ট খালি আমরা এক্স এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, 2 থাকবে, জি এর মানটা বসাতে হবে। জি এর মান কত? জি এর মান হচ্ছে 2,
জে এর মান কত, জে এর মান হচ্ছে 2, আর এক্স এক্স এ থাকবে প্লাস 2 2, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে 4, এই যে 4, ওয়াই ওয়াই এ থাকবে প্লাস সি এর মান কত, সি এর মান হচ্ছে 16, এই দেখো 16 ইকুয়াল কত, 0 ইকুয়াল 0। সুতরাং আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস হচ্ছে 8y প্লাস হচ্ছে 16 ইকুয়াল হচ্ছে 0। এটাই তোমার নির্ণয় বৃত্তের সমীকরণ। ওকে, এখন যদি এই প্রবলেমটা সমাধান করি তাহলে কিভাবে করবা, একই ভাবে করবা। এই দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কেন, হ্যাঁ দেওয়া আছে। বৃত্তটি কাকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। যদি তোমাকে প্রশ্ন করে তোমরা এভাবে অ্যানালাইসিস করো, আচ্ছা আমার বৃত্তের সমীকরণ লিখতে গেলে কার মান লাগবে, বা বৃত্তের সমীকরণ যদি বাহির করতে চাই কার কার মান লাগবে, জির মান লাগবে, এফ এর মান লাগবে, সির মান লাগবে, এই তিনটা মান বাহির করা আমার টেনশন। ওকে, আচ্ছা কি কি দেওয়া আছে, একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো তুমি কি লিখবা, সমাধান যদি কথাটা লিখো যে সমাধান আমি লিখলাম। ওকে লিখলাম, কি দেওয়া আছে ভাই, একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কেন্দ্র, দেওয়া আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, বা তুমি লিখতে পারো আমি সুন্দর করে লিখতেছি নির্ণয় বৃত্তের কেন্দ্র। দেওয়া হচ্ছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত 2,3। আচ্ছা আমার জির মান লাগবে, এফ এর মান লাগবে, বলো তো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকলে জির মান বাহির করা সহজ কিনা, এফ এর মান বাহির করা সহজ কিনা, একবারে সহজ। কি জন্য সহজ, আচ্ছা এটা তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ আমরা আর একটা কেন্দ্রের স্থানাঙ্ক জানি, মাইনাস জি কমা মাইনাস এফ, আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক জানি। তার মানে কি মাইনাস জির মানটা হচ্ছে 2, মাইনাস এফ এর মানটা হচ্ছে 3। তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে আমরা লিখতে পারি মাইনাস জি ইকুয়াল আসলে কত 2। তাহলে আমার তো জির মান দরকার, মাইনাস জি না, তো তাহলে মাইনাসটাকে এই পাশে পার করো, তাহলে জি ইকুয়াল হবে মাইনাসের 2। এবং আমার তো দরকার দেখো মাইনাস এফ সমান সমান কত 3, ভালো কথা, কিন্তু এফ এর আমার তো মাইনাস এফ দরকার না, শুধু এফ দরকার, তাহলে মাইনাস এর পাশে পার করো, সুতরাং এফ ইকুয়াল হবে মাইনাসের 3। ওকে, এই যে জি আর এফ এর মান কিন্তু পেয়ে গেছি। আর কোনটা লাগে, এটা লাগে, এটা মান কিভাবে পাবো, ওই এক্স অক্ষকে স্পর্শ করে না, এই এক্স অক্ষকে স্পর্শ করে এই সত্য দ্বারা আমরা কি বাহির করবো, ব্যাসার্ধ বাহির করবো, আর ব্যাসার্ধ থেকে আমরা সির মানটা বাহির করে ফেলবো, ঠিক না। তাহলে প্রশ্ন মতে কি লিখতে পারি, প্রশ্ন মতে কি লেখা, প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি, প্রশ্নে কি বলা আছে, প্রশ্ন মতে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ, প্রশ্নতে এটা বলা আছে বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে ব্যাসার্ধটা কেমন হবে, দেখো একটা বৃত্ত যখন, একটা বৃত্ত, এটা হচ্ছে মনে করো ওয়াই অক্ষ আর এটা মনে করো এক্স অক্ষ। ওকে, একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করে তখন এর ব্যাসার্ধটা কেমন হবে, এর ব্যাসার্ধ হবে এর কেন্দ্রের কুটির পরম মানের সমান, এর কেন্দ্রের কুটির পরম মানের সমান, কুটির পরম মানের সমান, কি কুটির পরম মানের সমান, কুটি কত, এই কুটি হচ্ছে 3, 3 এর পরম মানের সমান, তার মানে কি এই যে আলটিমেটলি 3 হবে। পরম মানটা কেন দেই, যেন মানটা কোনোভাবেই নেগেটিভ না হয়, কারণ দূরত্ব কোনো নেগেটিভ হতে পারে না। ওকে আচ্ছা, ওকে তাহলে আর এর মান কিন্তু পেয়ে গেছি, আর এর মান পাইছি মানে কি সির মানও পাবো, কিভাবে পাবো, আর এর মান পাইছি মানে কি সির মান কিভাবে পাবো বলতো, আর এর মান পাইছি মানে কি সির মান কিভাবে পাবো বলতো। সির মানটা আমি দুই ভাবে পাইতে পারি, সির মানটা আমি দুই ভাবে পাইতে পারি, কিভাবে বলতো, সির মানটা আমি দুই ভাবে পাইতে পারি। সি ইকুয়াল আমি এরকম লিখতে পারি, একটু লক্ষ্য করো, সি ইকুয়াল জি স্কোয়ার লিখতে পারি, সি ইকুয়াল জি স্কোয়ার লিখতে পারি, এরকম লিখতে পারি। তাহলে সির মানটা কি পাবো, সির মানটা জির মান কত, জির মান কত, জির মান হচ্ছে -2, এই -2 সির মান কত হবো, সির মান পাবো 4, দেখো সির মান কিন্তু 4 পাবো। অথবা আমি আরেকটা সিস্টেম বলি, অথবা আমরা আরেকটা সিস্টেম বলি, আমরা এটা জানি, দেখো একটু লক্ষ্য করো, অথবা তুমি যে কোনো একটা দেখো, এটাও কিন্তু আমি শিখাইছি যে সি ইকুয়াল জি স্কোয়ার কেন হইলো, কারণ বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করছে না, তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে সির মান হবে জি স্কোয়ারের সমান, সির মান হবে জি স্কোয়ারের সমান। ওকে, আমরা এইভাবে বাইর করতে পারি, অথবা আমরা এইভাবে বাইর করতে পারি, একভাবে বাইর করি যে আর স্কোয়ার ইকুয়াল আমরা জানি জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে কি সি। এখন সবগুলোকে এই পাশে আনো, আচ্ছা মানগুলা বসায় বসায় এই পাশে আনতেছি, আর এর মান কত, আর এর মান হচ্ছে 3, তারপর স্কোয়ার, আর জিটাকে এই পাশে আনলে মাইনাস হবে, আর জির মানটা বসাও আগে, জির মানটা হবে -2 তারপর হোল স্কোয়ার, এফটাকে এই পাশে আনলে মাইনাস হবে, আর এফ এর মানটা বসিয়ে দাও, এর মান হচ্ছে -3 তারপর হোল স্কোয়ার ইকুয়াল এই পাশে -c থাকবে। তাহলে আলটিমেটলি এই জায়গায় 9, এই জায়গায় হবে -4, এই জায়গায় হবে মাইনাসের 3 থেকে 9, এই জায়গায় হবে -c। ওকে আচ্ছা, তাহলে কি হবে, এই 9 আর এই 9 কাটা, কাটা গেল কিনা, হ্যাঁ, তাহলে বা -4 ইকুয়াল -c। ওকে, তাহলে মাইনাস মাইনাস কাটা, সুতরাং c ইকুয়াল কত 4। ওকে,
এই হচ্ছে ঘটনাটা। আমরা এইভাবে বাইর করতে পারি, এইভাবে বাইর করতে পারি। এটাও তোমাকে দেখাইছি কেন এরকম ঘটে, ঠিক না? যখন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে তখন সির মানটা হবে জি স্কোয়ারের সমান, আর যখন বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন সির মান হবে আসলে এফ স্কোয়ারের সমান। ঠিক আছে, এগুলো যদি মনে না থাকে তাহলে এটা তো মনে থাকবে, এটা তো মনে থাকবে। এইভাবে বাহির করতে আমরা পারবো। সির মান হচ্ছে 4। দেখো সির মান আমার কাছে আছে, জির মান আছে, এফ এর মান আছে, সবার মান আছে। সুতরাং নির্ণয় সমীকরণটা কেমন হবে? সুতরাং নির্ণয় সমীকরণটা কেমন হবে? সুতরাং নির্ণয় সমীকরণটা কেমন হবে? সুতরাং নির্ণয় সমীকরণটা হবে তোমার এরকম, যে এই সমীকরণ আগে লিখবে, যে আদর্শ বৃত্তের সমীকরণটা লিখবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy, সরি 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন এক্স স্কোয়ার থাকবে, ওয়াই স্কোয়ার থাকবে, 2 তো 2 থাকবে। জির মান কত? জির মান হচ্ছে -2, -2 ইন্টু হচ্ছে এক্স প্লাস 2। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে -3, -3 ওয়াই প্লাস সির মান কত? সির মান হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে কত? 0। সুতরাং আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 4x মাইনাস হচ্ছে 6y প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে 0। এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার, এটা হচ্ছে আনসার। ওকে ওকে, তাহলে এই অঙ্ক এটা শেষ। ওকে, এখন আসো, এখন আসো টাইপ নাম্বার 2। দেখো ঠিক সেম একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, মানে এই জায়গায় দুইটা সংখ্যা দেওয়া থাকবে কমা দ্বারা আর কি। একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া থাকবে বা দেওয়া আছে, মনে করো একটা কেন্দ্রের স্থানাঙ্ক যখন দেওয়া থাকবে এবং বৃত্তটি অপর একটি বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, মানে আমি যে বৃত্তটি নির্ণয় করব বা আমি যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব ওই বৃত্তটা অপর একটা বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বিষয়টা এই জায়গায় বুঝতে পারবো। একটু লক্ষ্য করো, দেখো দেখো কি বলছে। একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্র, মানে কি যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব ওই বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। আচ্ছা ভালো কথা, এত বিন্দু অবস্থা, ভালো কথা। এবং এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাই, একটু লক্ষ্য করো। আমি যে বৃত্তটা নির্ণয় করব এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে এইটা, এবং এই বৃত্ত এই 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 বৃত্তটা আসলে এই বৃত্তের কেন্দ্র দিয়ে যায়, বিষয়টা তোমাকে একটু ফিল করাই। মনে করো এই বৃত্তটা হচ্ছে, এটা একটা বৃত্তের সমীকরণ না, তাহলে এই বৃত্তটা হচ্ছে আসলে এই বৃত্তটা। এই দেখো এটা হচ্ছে এই বৃত্তটা, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। এই বৃত্তটা আমি অঙ্কন করলাম। ওকে, আচ্ছা, এর তো অবশ্যই একটা কেন্দ্র আছে। আচ্ছা ভালো কথা। ওকে, এই বৃত্তটা আমি অঙ্কন করলাম এবং এই বৃত্তের কেন্দ্র হচ্ছে এটা। ওকে, এবং আমি যে বৃত্তটা নির্ণয় করব এই বৃত্তটা কি করে জানো? এই বৃত্তটা কি করে জানো? এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে। তার মানে হচ্ছে আমার বৃত্তটা, আমি যে বৃত্তটা নির্ণয় করবো এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে যাবে, এইভাবে যাবে। এই দেখো কেন্দ্র দিয়ে গেছে, এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। কোন বৃত্তটা? আমার নির্ণয় বৃত্তটা, আমি যে বৃত্তটা নির্ণয় করবো এই বৃত্তটা এই বৃত্তের কেন্দ্র দিয়ে গেছে। তাহলে আমার বৃত্তেরও তো একটা কেন্দ্র আছে কিনা? হ্যাঁ আছে, আমার বৃত্তেরও একটা কেন্দ্র আছে। বিষয়টা হচ্ছে এরকম, তোমাদের ফিগার অঙ্কন করতে হবে না, বিষয়টা এভাবে ইমাজিন করতে পারলে হইলো। ওকে, বিষয়টা হচ্ছে এরকম। ওকে, আচ্ছা দেখো আমার বৃত্তের কেন্দ্রটা কত? 4,5। আমি এই যে এই বৃত্তের এই বৃত্তটা তো আসলে এই বৃত্তটা, কিন্তু এর কেন্দ্রটা কত সেটা কি তুমি জানো? জানো না। তাহলে কেন্দ্রটা বাহির করতে পারো ইচ্ছে করলে কিভাবে, আমি তোমাকে দেখাচ্ছি দেখাচ্ছি। আচ্ছা আমি একটু লক্ষ্য করো, দেওয়া আছে, আমি একটু লিখে নিচ্ছি। দেওয়া আছে নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র। আমি একটু সাজায় নিতেছি। দেখো নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র, নির্ণয় বৃত্তের কেন্দ্র, কেন্দ্র কত দেওয়া আছে? 4,5। আমি যে বৃত্তটা নির্ণয় করবো তার কেন্দ্র দেওয়া আছে, আছে কিনা? আছে। তাহলে আমি জানি বৃত্তের সমীকরণ লিখতে গেলে কার মান লাগে ভাই? জি এর মান লাগে, এফ এর মান লাগে, আর কার মান লাগে? সি এর মান লাগে। জি এর মান, এফ এর মান তো এই জায়গা থেকে বাহির করতে হবে যেহেতু কেন্দ্রের সমীকরণ দেওয়া আছে। তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে আমরা কি লিখতে পারি? আমরা জানি যেহেতু এটা কেন্দ্রের স্থানাঙ্ক, সেহেতু এই প্রথম মানটা হচ্ছে -জি এর মান, মানে 4। আমার তো -জি দরকার নাই, শুধু জি দরকার, তাহলে জি ইকুয়াল হবে -4। মাইনাসটা এই পাশে পার করলাম। ওকে, আর পরের মানটা কার মান? এফ এর মান কত? 5, কিন্তু আমার তো -5 এফ দরকার না, আমার শুধু এফ দরকার। মাইনাস এর পাশে পার করলে হবে -5। বিষয়টা এরকম না? এরকম। ওকে, খুব সুন্দর। আমি কিন্তু জি আর এফ এর মান পাই গেছি। দেখো এই দেখো, এই যে এফ এর মানও পাইছি, এই দেখো জি এর মানও কিন্তু পাইছি। আমার শুধু সি এর মানটা বাহির করতে হবে। সি এর মানটা বাহির করার জন্য এই কেন্দ্রের স্থানাঙ্কটা আমার দরকার। এই বৃত্তটা কোনটা? এই বৃত্তটা। এই বৃত্তের কেন্দ্রকে বাহির করতে পারবো না? যে কোনো একটা, এটা কিন্তু অতি সংক্ষিপ্ততে শিখাইছিলাম, যে কোনো একটা বৃত্তের সমীকরণ দিয়ে যদি বলে যে এর কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করো, তখন কিভাবে বাহির করবো এই দেখো এখন দেখাচ্ছি। দেখো কি সমীকরণ দেওয়া আছে? প্রদত্ত বৃত্তের সমীকরণ দেওয়া আছে না? এটা তো দেওয়া আছে, সমীকরণটা দেওয়া আছে সরাসরি, ঠিক না? আমরা লিখবো প্রদত্ত মানে কি? দেওয়া। প্রদত্ত
বৃত্তের সমীকরণটা কেমন? প্রদত্ত বৃত্তের সমীকরণটা হচ্ছে এমন, দেখো প্রদত্ত বৃত্তের সমীকরণটা হচ্ছে এরকম, কি দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 4x প্লাস হচ্ছে প্লাস না সরি -6y মাইনাস হচ্ছে 12 ইকুয়াল হচ্ছে 0, এরকম দেওয়া আছে না, এরকম। তাহলে যার কেন্দ্র, দেখো একটা বৃত্তের সমীকরণ দেওয়া থাকলে এর কেন্দ্র কিভাবে নির্ণয় করে অতি সংক্ষিপ্ততে শিখাইছিলাম। এর কেন্দ্র কিভাবে নির্ণয় করে, এর কেন্দ্র নির্ণয় করা হবে এক্স এর সহগটাকে -2 দ্বারা ভাগ করবা, রাফ করবা অথবা ক্যালকুলেটরে করবা। এক্স এর সহগটাকে -2 দ্বারা, এক্স এর সহগ হচ্ছে 4, এটাকে -2 দ্বারা ভাগ করবা অল টাইম। এক্স এর সহগকে -2 দ্বারা ভাগ করলে কি হবে, এই জায়গায় দুই দোকানের সাইড মাইনাস থেকে যাবে -2 হবে, তাহলে একটা স্থানাঙ্ক হবে -2, কমা ওয়াই এর সহগটাকে ঠিক সে -2 দ্বারা ভাগ করবো। ওয়াই এর সহগ কত, 6, শুধু 6 বলে ভুল হবে, -6। ওয়াই এর সহগটা হচ্ছে -6, তাকে -2 দ্বারা ভাগ করলে মাইনাস কাটা 3 দোকানে 6, আলটিমেটলি 3 হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে এটা। তাহলে একটা বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক কিভাবে বাইর করবা, এক্স এর সহগটাকে জাস্ট -2 দ্বারা ভাগ করবা, ওয়াই এর সহগটাকে জাস্ট -2 দ্বারা ভাগ করবা, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা বাইর হয়ে যাবে। তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা হচ্ছে এটা। এই বৃত্ত কোনটা, এই বৃত্তটা। তাহলে এই এর কেন্দ্রের স্থানাঙ্কটা কত, এর কেন্দ্রের -2,3, এর কেন্দ্রের স্থানাঙ্কটা কত, -2,3। ওকে, এখন আমার কি দরকার, আমার তো জি আর এফ পাইছি, সি এর মানটা লাগবে না। দেখো সি এর মানটা কি লাগবে কিনা, হ্যাঁ লাগবে। তাহলে সি এর মানটা কিন্তু আমরা কিভাবে বাইর করতে পারি, দেখো আমরা জানি এই আর এর সাথে আমরা জানি ব্যাসার্ধ বাইর করতে পারলে সি এর মানটা খুব সহজে বাইর করা যায়। আমরা জানি আমরা যদি ব্যাসার্ধ আর বাইর করতে পারি তাহলে সি এর মানটা খুব সহজে বাইর করা যায়। তাহলে ব্যাসার্ধ মানে কি, এই বৃত্তের ব্যাসার্ধ কোনটা, আমার বৃত্তটা ব্যাসার্ধ কোনটা বলতো, আমার বৃত্তটা এই কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত ব্যাসার্ধ। দেখো এই দেখো আমার বৃত্তটা হচ্ছে এই বৃত্তটা, এই বৃত্তটা, ঠিক না। এর কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত ব্যাসার্ধ এইটুকু হচ্ছে আমার ব্যাসার্ধ। আমার বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে আসলে এটা, এই বৃত্তের কেন্দ্র থেকে আমার বৃত্তের পরিধি পর্যন্ত এটা হচ্ছে আমার ব্যাসার্ধ, ঠিক কিনা, ঠিক। এই আর এর মানটা কিভাবে বাইর করবা, ওই দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা আসলে আর, এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আসলে আর, বুঝছো। এটা কিন্তু অধ্যায় 13 তো শিখছো, অধ্যায় 14 তো শিখছো। দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, দেখো এই বিন্দু আর এই বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে আর, দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আসলে আর। তাহলে আমরা কি লিখতে পারি এখানে, তাহলে আর সমান সমান আমরা কি লিখতে পারি, আর সমান সমান লিখতে পারি দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কিভাবে বাইর করে বলো তো, ভুজদ্বয়ের অন্তর, এই দেখো এই জায়গায় কিন্তু ভুজটা কিন্তু এটা কিন্তু -2, ভুজদ্বয়ের অন্তর মানে কি 4, এই জায়গার ভুজ হচ্ছে 4, এই জায়গার ভুজ হচ্ছে -2, তাহলে ভুজদ্বয়ের অন্তর তাহলে 4 মাইনাস -2, এই দেখো এই যে ভুজ, এই যে -2 হচ্ছে আরেকটা ভুজ, এই যে একটা ভুজ, এই যে -2 হচ্ছে আরেকটা ভুজ, ভুজদ্বয়ের অন্তর মানে কি তাদের বিয়োগফল, ওকে, এবং তাদের বর্গ সেকেন্ড ব্র্যাকেটে হোল স্কয়ার, ওকে, তাদের বর্গ যোগ কোটি দ্বয়ের অন্তর মানে কি 5 - 3, কোটি দ্বয়ের অন্তর মানে কি 5 - 3 তাদের বর্গ। এটাই হচ্ছে দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র। তাহলে আমরা কি লিখতে পারি, এই জায়গায় লিখতে পারি আসলে 4 প্লাস হচ্ছে 2 তার উপর স্কয়ার, এই জায়গায় হচ্ছে 2 স্কয়ার, আলটিমেটলি লিখতে পারি আসলে রুট ওভার কত হবে জানো, এই জায়গায় হবে 36, এই জায়গায় হবে 4, আলটিমেটলি হবে রুট ওভার 40। এটা কার মান, এটা আর এর মান পাইছো। আর এর মান যেহেতু পাইয়ালছো তাহলে আমরা কি জানি, আমরা কিন্তু সির মানটা খুব সহজে বাইর করতে পারবো। কিভাবে, আমরা জানি আর স্কয়ার ইকুয়াল হচ্ছে জি স্কয়ার প্লাস হচ্ছে এফ স্কয়ার মাইনাস হচ্ছে সি, সবগুলাকে এই পাশে পার করো, তাহলে কেমন হবে, আর স্কয়ার মাইনাস জি স্কয়ার মাইনাস হচ্ছে এফ স্কয়ার, শুধু সিটাকে এই পাশে রেখে দাও, সির মান দরকার, ওকে। তাহলে আর এর মান কত, রুট ওভার 40 তার উপর স্কয়ার মাইনাস জি এর মান কত, জি এর মান হচ্ছে দেখো -4, এফ এর মান হচ্ছে -5, জি এর মান -4, এফ এর মান হচ্ছে -5, জি এর মান হচ্ছে -4, এফ এর মানটা হচ্ছে -5 আর -c, তাহলে আলটিমেটলি এই জায়গায় থাকবে 40, এই জায়গায় থাকবে হচ্ছে 16, এই জায়গায় থাকবে হচ্ছে 25, এই জায়গায় থাকবে -c, এই জায়গায় ক্যালকুলেশন করলে পাবা -1 ইকুয়াল, এই জায়গায় পাবা -c, মাইনাস মাইনাস কাটা, সুতরাং c এর মানটা কত পাইলা, 1 পাইলা। আচ্ছা c এর মানও পাইছো, দেখো c এর মান কত পাইলা, 1 পাইলা। g এর মান কত, -4, f এর মান কত, -5, g এর মান কত তোমার -4, f এর মান কত তোমার -5। তাহলে এই তিনটা মান পাওয়া মানে কি সমীকরণ লেখা যাবে। সুতরাং নির্ণয় সমীকরণ আমরা লিখবো, নির্ণয় সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আগে এটা লিখে নিবা 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল 0, এটাকে লিখবা, লিখার পরে এখন জির জায়গায় জির মান, এফ এর জায়গায় এফ এর মান, সির জায়গায় সির মান বসাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু জি, জির মান কত, জির মান হচ্ছে -4, তাহলে 2 ইন্টু জি, -4 ইন্টু হচ্ছে এক্স প্লাস হচ্ছে 2 ইন্টু এফ, এফ এর মান কত -5, এই যে -5 ইন্টু হচ্ছে ওয়াই, সির মান কত, সির মান হচ্ছে আসলে 1, সির মান হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস হচ্ছে 8x মাইনাস হচ্ছে 10y প্লাস হচ্ছে 1 ইকুয়াল হচ্ছে 0, এটা হচ্ছে আনসার, ওকে, এটা হচ্ছে আনসার, ওকে, এটা হচ্ছে আমার আনসার, ওকে। তাহলে এটাও শেষ,
এটাও শেষ। ওকে, এখন আসো এই অঙ্কটা করি। একই টাইপের অঙ্কগুলো, এগুলো কিন্তু একবার ইজি ম্যাথ ভাই। দেখো একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, দেখো কেন্দ্র দেওয়া আছে কিনা, হ্যাঁ। বৃত্তটি মানে তোমার যে বৃত্তটা তুমি নির্ণয় করবা, এই বৃত্তটি এই রেখাকে স্পর্শ করে, কোনো সমস্যা নাই। এই রেখাকে স্পর্শ করে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি আসো ধীরে ধীরে কাজ করো, যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটু কাজ করো। সমাধান সমাধান যেগুলো দেওয়া আছে এগুলো নিয়ে একটু কাজ করো। সমাধান কি দেওয়া আছে, নির্ণয় বৃত্তের কেন্দ্র দেওয়া আছে। দেখো এত কেন্দ্র বিশিষ্ট বৃত্তটি এত রেখাকে স্পর্শ করে, বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এই কেন্দ্রটা কার কেন্দ্র, আমি যে বৃত্তটা নির্ণয় করবো ওই বৃত্তের কেন্দ্র। তাহলে দেওয়া আছে নির্ণয়, দেওয়া আছে কথাটা এই জায়গায় লিখবা, দেওয়া আছে এই কথাটাই লিখবা যে নির্ণয় বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র দেওয়া থাকলে তো আমাদের মজা, কি মজা, জি আর এফ এর মানটা খুব সহজে বাইর করা যায়। তাহলে বৃত্তের কেন্দ্রটা হচ্ছে 2, -3। ওকে, এই জায়গা থেকে আমি কি বাইর করতে পারবো, জি আর এফ এর মানটা খুব সহজে বাইর করতে পারবো, যেহেতু এটা একটা কেন্দ্রের স্থানাঙ্ক। আর আমরা জানি কেন্দ্রের স্থানাঙ্ক আমরা আরেকটা জানি -G, আমরা কিন্তু এই কেন্দ্রের স্থানাঙ্কটাও জানি। দেখো এটা তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক, হ্যাঁ এটা একটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে। আমরাও তো একটা কেন্দ্রের স্থানাঙ্ক জানি -G, -F। ঠিক আছে, আদর্শ বৃত্তের সমীকরণের কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে -G, -F। এটা আমরা জানি। তার মানে কি এই মানটা কার মান, প্রথম মানটা -G এর মান, কিন্তু আমার জির মান দরকার, মাইনাস কে পাশে পার করো তাহলে হবে -2 হবে। আর পরের মানটা কার মান, -F এর মান, -F এর মান কত, -3, মাইনাস মাইনাস কাটো, সুতরাং F এর মান হবে শুধু 3। ওকে, জি আর এফ পাইছি। বৃত্তের সমীকরণ যখন তুমি লিখবা তখন কার মান লাগবে, জি এর মান, এফ এর মান, সির মান লাগবে। দেখো জি আর এফ এর মান পাওয়া গেছে, দেখো জি এর মান পাওয়া গেছে, এই দেখো জি এর মান পাইছি, এই দেখো এফ এর মান পাওয়া গেছে। আমার শুধু সির মান লাগবে। সির মানটার জন্য আসলে সির মানটা বাহির করার জন্য এই শর্তটা দিছে, একটু লক্ষ্য করো। আমার বৃত্তটা, আমি যে বৃত্তটা আমি আসলে নির্ণয় করব, এই বৃত্তটা এই এই বৃত্ত এই বৃত্তটা কি করে, এই রেখাকে স্পর্শ করে। মানে ঘটনাটা হচ্ছে এরকম, এটা হচ্ছে একটা রেখা, মনে করো এটা হচ্ছে একটা রেখা। আমার বৃত্তটা হচ্ছে এই রেখাটাকে স্পর্শ করে, ঠিক না। আমার বৃত্তটা হচ্ছে এইটা, এই যে এই রেখাটাকে স্পর্শ করে। আমার বৃত্তের কেন্দ্র কি আছে না, আছে। এই কেন্দ্র কোনটা, এই যে -2, এটা হচ্ছে আমার বৃত্তের কেন্দ্র। এই যে দেখো কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে কিনা, হ্যাঁ দেওয়া আছে। এবং এই রেখাটাকে স্পর্শ করে কিনা, হ্যাঁ রেখাটাকে স্পর্শ করে। রেখার সমীকরণটা কত দেওয়া আছে, একটা x - 2y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0। এই রেখার সমীকরণটা দেওয়া আছে, এই রেখাটাকে স্পর্শ করে, ঠিক না। আচ্ছা বলো তো আমার বৃত্তের ব্যাসার্ধ কোনটা, কেন্দ্র থেকে এটা হচ্ছে বৃত্তের পরিধি। দেখো বৃত্তের পরিধি কোনটা বলো তো, বৃত্তের পৃষ্ঠ কোনটা, এটা আমার, এই দেখো আমার বৃত্তের পৃষ্ঠটা এই জায়গায় টাচ করছে, স্পর্শ করছে। তার মানে কি আমার এই কেন্দ্র থেকে বৃত্তের পৃষ্ঠ পর্যন্ত দূরত্বটাই বা এই রেখা পর্যন্ত দূরত্বটা হচ্ছে আসলে আমার কি ব্যাসার্ধ। এই ব্যাসার্ধটা আমার দরকার। ব্যাসার্ধ পাইলে সি এর মান পাবো, সি এর মান পাইলে সবকিছু পাই আলছি, মানে কি আমি বৃত্তের সমীকরণ লিখতে পারবো। এখন কথা হচ্ছে এই ব্যাসার্ধ কিভাবে বাইর করবা, এই ব্যাসার্ধ কিভাবে বাইর করবা। তোমরা অবশ্যই 13 নম্বর অধ্যায় করার সময় তোমরা শিখছো, বা আমি মনে করি শিখছো, যে একটা বিন্দু আর একটা রেখার মধ্যবর্তী দূরত্ব কিভাবে বাইর করে। একটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া থাকবে, মনে করো x, y, আর একটা রেখা দেওয়া থাকবে। মনে করো একটা বিন্দু, দেখো একটা বিন্দু আর একটা রেখার একটা বিন্দু এবং আরেকটা রেখার মধ্যবর্তী দূরত্ব বাইর করা ফর্মুলাটা আবার ইউজ করতে হবে। দেখো একটা কেন্দ্রটা হচ্ছে একটা বিন্দু, আর এটা হচ্ছে একটা রেখা। একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব, আই মিন এই আর বাহির করার ফর্মুলাটা কি, মানে কি একটা বিন্দু থেকে একটা রেখার মধ্যবর্তী দূরত্ব বাহির করার ফর্মুলা কি, এটা আমার জানতে হবে। এটা ফর্মুলাটা যেরকম, তাহলে আমি ব্যাসার্ধ বাহির করবো, ঠিক না। এই দেখো ফর্মুলাটা কিন্তু আমি ইউজ করতেছি। ফর্মুলাটা কিরকম, এবার পরম মান দিবা, দুই পাশে দুইটা দিলা, নিচে রুট ওভার দিবা, দিলা। ওকে, এইভাবে রাখো। উপরে কি লিখবা, উপরে লিখবা একটু লক্ষ্য করো। সমীকরণটা লেখা দরকার ছিল, যে প্রদত্ত সরল রেখা, এটা তো লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা এই কাজটা পরে করি তাহলে। হ্যাঁ, এই কাজটা পরে করি। ওকে, আগে প্রদত্ত রেখাটি কোনটা, x - 2y প্লাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0, এটা না। ওকে, এখন এই কাজটা করি। সুতরাং ব্যাসার্ধ বাহির করবা, ঠিক না। ব্যাসার্ধ আর ইকুয়াল কি করবা বলছিলাম, দুইটা পরম মান টান দিবা, এভাবে মানে দুইটা আকারে টান দিবা, এটা পরম মান। ওকে, আর নিচে রুট ওভার দিবা, দিলা। উপরে কি লিখবা, উপরে লিখবা ভাই কেন্দ্রের স্থানাঙ্কটা কোথায়, এই যে কেন্দ্রের স্থানাঙ্কটা দেখা যাচ্ছে তো নাকি, ভালো করে বুঝছো। এই যে বুজের সাথে এক্স এর সহগকে গুণ করবা। দেখো বুজ, কেন্দ্রের বুজ এই জায়গার সরল এই রেখার এক্স এর সহগের সাথে গুণ হবে। দেখো এক্স এর সহগের সাথে গুণ হবে। সূত্রটা হচ্ছে এরকম, মনে করো একটা বিন্দু যদি মনে করো একটা বিন্দু যদি সাপোজ আমি তোমাকে দেখাই, সূত্রটা আমি তোমাকে লিখে দিই। মনে করো এই বিন্দুটা হচ্ছে, এর স্থানাঙ্ক হচ্ছে x1, হচ্ছে y1। মনে করো এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা।
আর এটা হচ্ছে একটা রেখা যার সমীকরণ হচ্ছে ax প্লাস হচ্ছে bx প্লাস ax প্লাস হচ্ছে by প্লাস হচ্ছে c ইকুয়াল 0। এটা হচ্ছে সরল রেখার সমীকরণ। তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র কি বলতো? মধ্যবর্তী দূরত্ব বাইর করার সূত্র হচ্ছে মডুলাস অফ এই x এর সহগ মানে কি a, তার সাথে গুণ হবে বুস আই মিন x1, তারপর সে প্লাস এই দেখো y এর সহগ মানে হচ্ছে b, তার সাথে গুণ হবে এই বিন্দুর কুটি আই মিন y1, তারপর সে প্লাস c মানে কি ধ্রুবকটা। ওকে, বসায় দিবা। আর নিচে কি হবে রুট ওভার এই x এর সহগের বর্গ আই মিন a স্কয়ার প্লাস y এর সহগের বর্গ আই মিন b স্কয়ার। এটা হচ্ছে সূত্র, এটা হচ্ছে সূত্র। তাহলে কি করতে হবে, x এর সহগ কিছু নাই মানে কি 1 আছে না, 1 তার সাথে কি গুণ হবে এই যে বুস, কেন্দ্রের বুস মানে কি 2 প্লাস y এর সহগ কত -2, তার সাথে কি গুণ হবে এই 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 কেন্দ্রের কোটি মানে কি -3, তারপর কি প্লাস সি। সি কোনটা? সি হচ্ছে কনস্ট্যান্ট মানটা, এই যে প্লাস সি প্লাস সি প্লাস সি। সি মানে কি কনস্ট্যান্ট মানটা মানে কি সরাসরি 2 বসাই দেবে। নিচে কি হবে, নিচে দেখো এই x এর সহগের বর্গ হবে মানে কি a স্কয়ার প্লাস b স্কয়ার। এ কোনটা x এর সহগ, x প্লাস b হয়, x এর সহগ হচ্ছে আসলে a, y এর সহগ হচ্ছে আসলে b। তাহলে নিচে কি হবে x এর সহগের বর্গ হবে, x এর সহগ কিছু না মানে কি 1 তার উপরে স্কয়ার। ওকে, y এর সহগের বর্গ হবে, y এর সহগ হচ্ছে -2 তার উপরে হচ্ছে স্কয়ার। এই হচ্ছে সূত্রটা, আর কিছু না। তাহলে উপরে কি পাবো, এই জায়গায় পাবো 2, এই জায়গায় পাবো -1 প্লাস 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 আলটিমেটলি 6, এই জায়গায় পাবো 2, এই জায়গায় পাবো নিচে পাবো 1 আর 4 5, সরাসরি 5, এই উপরে পাবো 10। এই দেখো যেহেতু এই পরম মানটা কেন দিছিলাম, কারণ যদি ভিতরে কখনো নেগেটিভ মান আসতো তাহলে নেগেটিভটাকে বাদ যাইতো আর কি। পরম মানটা দেওয়ার মানে হচ্ছে এটা। তাহলে যেহেতু নেগেটিভ মান নাই, পরম মান উঠাই দিলে হইলো, আর নিচে হচ্ছে √5। ওকে, এই হচ্ছে এটা কার মান, আর এর মান। আর এর মান পাইছো না, আর এর মান পাইলে তো সি এর মানটা পাইবা। কিভাবে পাইবা আমরা জানি, আর এর মান পাইলে তো তুমি সি এর মান পাবা। কিভাবে পাইবা আমরা জানি, আর ইকুয়াল কি জানি, সরি আর ইকুয়াল কি জানি, আমরা জানি আর স্কয়ার ইকুয়াল প্লাস জি স্কয়ার প্লাস এস স্কয়ার মাইনাস সি। এটা আমরা জানি, সবগুলোই পেছানো। আর স্কয়ার মাইনাস জি স্কয়ার মাইনাস হচ্ছে এফ স্কয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস সি। ওকে, তাহলে একা কি করবা, এখন আর এর মানটা বসো। আর এর মান হচ্ছে 10/√5, 10/√5। ওকে, স্কয়ার। জির মান কত, জির মান -2, জির এফ এর মান হচ্ছে 3, জির মান হচ্ছে -2, জির মান হচ্ছে -2 আর এফ এর মান হচ্ছে 3 ইকুয়াল হচ্ছে -c। তাহলে এই জায়গায় পাচ্ছি আসলে এই জায়গায় পাবো এ স্কয়ারটা কার উপরে আছে, 10 এর উপরে আছে, 10 স্কয়ার মানে 100। এ স্কয়ারটা √5 এর উপর আছে, √5 রে স্কয়ার করলে কি হবে, √5 কে স্কয়ার করলে কি হবে, স্কয়ার রুটে কাটা হয় মিন শুধু 5 থাকবে। মাইনাস হচ্ছে এই দেখো এই জায়গায় হবে 4, এই জায়গায় হবে 9, এই জায়গায় হবে মাইনাসের c। তাহলে কি 5 20 100, তাহলে এই জায়গায় থাকবে দেখো 20, এই জায়গায় 20 আছে না, 20 এর থেকে 13 বিয়োগ করলে কত হবে, 7 হবে। কত হবে, 7 হবে না। 20 এর থেকে 13 বিয়োগ করলে কত হবে, 7 হবে না, 7 হবে। এই জায়গায় 20 আর এই জায়গায় আছে 13, 20 থেকে 13 বিয়োগ করো তাহলে কত হবে, 7 হবে। দেখো আচ্ছা ভেঙ্গি ভেঙ্গি করি, 20 মাইনাস হচ্ছে 13 ইকুয়াল হচ্ছে -c। তাহলে কি হবে, প্লাসে 7 হবে এই জায়গায়, আর এই জায়গায় -c। সুতরাং সির মানটা কত হবে, সির মানটা হবে আসলে -7 হবে। আর মাইনাসটা এই পাশে পার করে দিলে সির মানটা হবে -7। ওকে, সির মানও পাইছো, এফ এর মানও পাইছো, জির মানও পাইছো, সবার মানে আছে। এখন নির্ণয় সমীকরণ কিভাবে লিখবা, এই দেখো। সুতরাং নির্ণয় সমীকরণ আমি অপর পৃষ্ঠায় গেলাম না, সুতরাং নির্ণয় সমীকরণ আমি এই জায়গায় লিখে দিচ্ছি। নির্ণয় সমীকরণ দেখা যাচ্ছে কি, দেখা যাচ্ছে। আগে আদর্শ বৃত্তের সমীকরণ লিখবা, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx এটা লিখবা, প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল 0 এটা লিখবা। লেখার পরে x স্কয়ার তো x স্কয়ারই থাকবে, y স্কয়ার তো y স্কয়ারই থাকবে, 2 তো 2ই থাকবে। জির মান কত, জির মান হচ্ছে -2, f এর মান হচ্ছে 3। জির মান হচ্ছে -2 আর f এর মান হচ্ছে 3। দেখো 2 * f এর মান হচ্ছে 3 আর হচ্ছে y প্লাস c এর মান কত, c এর মান হচ্ছে -7, কিন্তু -7 ইকুয়াল হচ্ছে 0। সুতরাং হচ্ছে x স্কয়ার আসলে পাইবা প্লাস y স্কয়ার, মাইনাস এর পাবা হচ্ছে আসলে 4x আর প্লাস পাবা হচ্ছে 6y প্লাস মাইনাস -7 ইকুয়াল হচ্ছে 0। এরকম হবে একটা আনসার। ওকে, এরকম হবে আনসার। ওকে, আশা করি বুঝছো। তাহলে সির মানটা কিভাবে বাইর করছি ভাই, সির মানটা বাইর করছে কিভাবে দেখছো ভাই, এই এই কেন্দ্রটা, এই রেখা, এটা একটা বৃত্তের কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র বা এই কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত এই রেখাকে স্পর্শ করে। বিষয়টা এই দেখো, এই একটা রেখা, এই রেখাটা মনে করো এই রেখাটা, এবং একটা এই বৃত্তটা এই রেখাকে স্পর্শ করে। ওকে, এখন এই বৃত্তের একটা কেন্দ্র আছে না, কেন্দ্র আছে, এই কেন্দ্রের স্থানাঙ্কটা আসলে এইটা। ওকে, আর
এই রেখাটা আসলে এটা। ওকে, এখন একটা বিন্দু থেকে মানে একটা বিন্দু থেকে আরেকটা রেখার মধ্যবর্তী দূরত্বটা আসলে আসলে এই জায়গায় ব্যাসার্ধ হবে। এই আর এর মানটা বাইর করার সূত্রটা কেমন হবে, বিন্দু থেকে রেখার মধ্যবর্তী দূরত্ব সূত্রটা ইউজ করলে আর এর মানটা পাবা। আর এর মানটা পাইলে কিন্তু তুমি সির মানটা পাবে, আর জির মান এফ এর মধ্যে আগেই পাইছো। তার মানে কি তুমি এই সমীকরণটা লিখতে তোমার কিন্তু কোনো কষ্ট হবে না। ওকে, এই হচ্ছে ঘটনা। তাহলে আসো আমরা পরে এই ম্যাথ করবো, এই ম্যাথটা করবো, এই ম্যাথটা করবো। ওকে, এই ম্যাথটা আমরা করবো। ওকে, একটু রেস্ট করার পর অবশ্যই এই ম্যাথটা করবো। আচ্ছা, এখন আসো আমরা এই সাইন নাম্বার টাইপটা করি। তাই সাইন নাম্বার টাইপটা তোমাকে কি বলছে বলো তো? বলছে নির্ণয় বৃত্তটি দুটি বিন্দু দিয়ে যাবে এবং যার কেন্দ্র কোন রেখার উপরে হবে। মানে বৃত্তটার কেন্দ্রটা হবে একটা রেখার উপরে। দেখো এরকম একটা সেম টু সেম ম্যাথ দেখো। এই দেখো, এই রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত, মানে কি একটা বৃত্তের কেন্দ্রটা এই রেখাটার উপরে হবে এবং এই দুটি বিন্দু দিয়ে অতিক্রম করে, মানে কি এই দুটি বিন্দু দিয়ে যায়। তাহলে বৃত্তের সমীকরণটা এখন নির্ণয় করো। আমি বারবার একই কথা বলতেছি, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে গেলে জি এর মান লাগে, এফ এর মান লাগে, আর সি এর মান লাগে, রাইট? এই তিনটা মানে আমার বাহির করতে হবে। এই তিনটা মান বাহির করার জন্যই এই 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 দুইটা বিন্দু দিছে আর হচ্ছে এই রেখাটা দিছে, এই দুইটা বিন্দু আর এই রেখাটা দিছে তিনটা মান বাহির করার জন্য। আরেকটা কথা মনে রাখবা, এই টাইপটা সর্বোচ্চ বেশিবার আসে আর কি। এই টাইপটা সর্বোচ্চ ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট লেখা আছে, এই টাইপটাই সর্বোচ্চ ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা, তোমাকে বিষয়টা যদি একটু অনুধাবন করাইতে আমি চাই, যে দেখো আমার আমি যে বৃত্তটা নির্ণয় করবো, এই বৃত্তটা হচ্ছে আসলে আসলে এই বৃত্তটা ভাই, একটু লক্ষ্য করো। আমি আমি যে বৃত্তটা নির্ণয় করবো এই বৃত্তটা হচ্ছে আসলে এই বৃত্তটা ভাই। এই বৃত্তের কেন্দ্রটা মনে করো এইটাই। এই দেখো কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই। এটা কিন্তু কোনো কেন্দ্রের স্থানাঙ্ক না, এটা কিন্তু কোনো কেন্দ্রের স্থানাঙ্ক না, এটাকে কেন্দ্র বিশিষ্ট শুধু বলছে, কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক দেয় নাই। আচ্ছা, ভালো কথা। আমার বৃত্তের কেন্দ্রটা হচ্ছে আসলে এইটা। ওকে, এবং এই কেন্দ্রটা কার উপরে থাকবে? এই যে আমার বৃত্তের কেন্দ্রটা কার উপরে থাকবে? এই রেখাটার উপরে থাকবে, মানে কি রেখাটার উপরে থাকবে। এই দেখো রেখাটা এইভাবে গেছে, দেখছো? এই রেখাটার উপরে থাকবে। এই দেখো আমার বৃত্তের কেন্দ্রটা কার উপরে? এই রেখার উপরে, মানে কি এই একটা রেখার উপরে আছে। এই দেখো রেখার উপরে আছে, এটাই বলছে। আচ্ছা, ভালো কথা। এই রেখাটা কোনটা? এই রেখাটা হচ্ছে আসলে 2x প্লাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 7, এরকম না? এরকম। আর হচ্ছে এই বৃত্তটা আরো দুইটা বিন্দু দিয়ে গেছে, এটা বলছে। এই দুইটা বিন্দু মানে এই বৃত্তটা তো অসংখ্য বিন্দু দিয়ে গঠিত, ঠিক না? এই দুইটা বিন্দু দিয়ে গেছে, মনে করো একটা বিন্দু হচ্ছে মনে করো এই 5,1 বিন্দু দিয়ে গেছে, আর একটা বিন্দু মনে করো 3, মনে করো -1 বিন্দু দিয়ে গেছে। এই কথাগুলো বলে দিছে, আর কিছুই না। বলছে তুমি যে বৃত্তটা অঙ্কন করতে চাচ্ছ, বা তুমি যে বৃত্তটা তোমার বৃত্তটা মানে তোমার নির্ণয় বৃত্তটা আসলে তোমার নির্ণয় বৃত্তটার কেন্দ্রটা একটা রেখার উপর অবস্থিত। এই দেখো একটা রেখার উপর অবস্থিত, রেখাটা হচ্ছে এটা। ওকে, এবং এই বৃত্তটা দুটি বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, এই বিন্দু দিয়ে গেছে, এই দুটি বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এখন বলছে বৃত্তের সমীকরণ নির্ণয় করো, তাহলে তোমার এই জিনিসগুলা বাইর করতে হবে, এই তিনটা জিনিস থেকে। ওকে, আচ্ছা, তাহলে আসো আমি প্রথমে কোনগুলা নিয়ে কাজ করবো, মনে করো রেখাটা নিয়ে কাজ করি। বা একটা কথা মনে রাখবা, এই রেখাটার উপরে দেখো, এই রেখাটার উপরে যেহেতু আমার আমার কি বৃত্তের কেন্দ্রটা যেহেতু অবস্থিত, তাহলে এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন হবে? যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই, আমরা যেটা জানি সেটা লিখবো, -g, -f। যেহেতু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই, আমরা যেটা জানা আছে এটা লিখবো। তোমাদের ফিগার অঙ্কন করতে হবে না, জাস্ট বোঝানোর সাথে। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই মানে কি? তুমি -g, -f চিন্তা করবা। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই মানে কি? -g, -f চিন্তা করতে হবে। ওকে, আচ্ছা, তাহলে মনে রাখবা, যেহেতু এই সরল রেখাটার উপর বা এই রেখাটার উপর যেহেতু আমার বৃত্তটার কেন্দ্রটা অবস্থিত, তাহলে আমার কেন্দ্রের স্থানাঙ্কটা কেমন? -g, -f। যেহেতু বৃত্তের কেন্দ্র দেওয়া নাই, এই জন্য আমরা এটা চিন্তা করব। ওকে, এখন এই এই বিন্দু দ্বারা, এটা তো একটা বিন্দু স্থানাঙ্ক, এই কেন্দ্রটা তো একটা বিন্দুই, তাহলে এই বিন্দু স্থানাঙ্ক না, এই বিন্দু দ্বারা আসলে এই রেখাটা সিদ্ধ হবে। এই কথাটা মনে রাখবা, যেহেতু এই বিন্দুটা এই রেখার উপরে অবস্থিত, মানে কি এই বিন্দু দিয়ে এই রেখাটা গেছে, বা এই বিন্দুটা এই রেখার উপর অবস্থিত, তার মানে কি এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হবে। এই কথাটার মানে কি? এক্স এর স্থানে -g বসাতে হবে, ওয়াই এর স্থানে -f বসাতে হবে, এটাকে বলা হয় সিদ্ধ হওয়া। ওকে, আচ্ছা, তাহলে কি বললাম? তাহলে তুমি কি লিখবা? লিখবা প্রদত্ত সমীকরণ, বা সরি প্রদত্ত রেখা, প্রদত্ত রেখা, প্রদত্ত রেখা, প্রদত্ত রেখা কোনটা? যে 2x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 7, এরকম না? ওকে, আচ্ছা, ওকে, ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্র, ধরি নির্ণয় বৃত্তের কেন্দ্র, ধরি নির্ণয়, আমার তো বৃত্তের কেন্দ্র দেওয়া নাই। নির্ণয় বৃত্তের কেন্দ্রটা কেমন হবে? -g, -f। ওকে, তাহলে যেহেতু এই কেন্দ্রটা এই রেখাটার উপর অবস্থিত, তার মানে কি এই রেখাটা কি হবে? এই রেখাটা কি হবে? এই রেখাটা এই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। প্রশ্ন মতে আমরা বলতে পারি,
প্রশ্ন মতে আমরা বলতে পারি যে 2x প্লাস হচ্ছে y ইকুয়াল হচ্ছে 7, রেখাটি কার দ্বারা সিদ্ধ হবে? রেখাটি মাইনাস জি কমা মাইনাস এফ বিন্দু দ্বারা সিদ্ধ হবে। কি দ্বারা? বিন্দু দ্বারা সিদ্ধ হবে। ওকে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে। বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। সিদ্ধ হবে মানে কি? জাস্ট খালি দেখো, সুতরাং আমরা লিখতে পারি টু টুই থাকবে, এক্স এর স্থানে শুধু মাইনাস জি বসাতে হবে, বসাই দিবা, প্লাস প্লাসই থাকবে, ওয়াই এর স্থানে শুধু মাইনাস এফ বসাতে হবে, বসাই দিবা, ইকুয়াল হচ্ছে 7। কোনো সমস্যা আছে কি? এটাকে সিদ্ধ হওয়া বলে, বুঝছো? আচ্ছা, তাহলে সুতরাং আমরা কি লিখতে পারি? মাইনাস 2g মাইনাস হচ্ছে এফ আর হচ্ছে এই জায়গায় হচ্ছে 7, এটাকে আমরা 1 নং সমীকরণ দিলাম। ওকে, আচ্ছা, এখনো কিন্তু জি এফ এরকম কিছু মান পাই নাই। ওকে, এখন দেখো আরেকটা কথা বলছি, দেখো এই বৃত্তটা এই দুটি বিন্দুগামী, তাহলে এই বৃত্তের সমীকরণটা কেমন? এই বৃত্তের সমীকরণটা কেমন? আমি একটা দড়ি নিতে পারি, দড়ি নির্ণয় বৃত্তের সমীকরণ। দড়ি আমরা দেখো, আমি কেন্দ্রের স্থানাঙ্ক জানি না, সেহেতু আমি এই স্থানাঙ্কটা ধরছি। এই স্থানাঙ্কটা কার স্থানাঙ্ক বলো তো? আদর্শ বৃত্তের সমীকরণের স্থানাঙ্ক। তাহলে আদর্শ বৃত্তটাই লিখবো আর কি, দড়ি নির্ণয় বৃত্তের সমীকরণ। সমীকরণ কোনটা? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0। ওকে, এখন এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু দিয়ে যায়, এই বিন্দু দিয়ে যায়, যায় কিনা? তাহলে এই বৃত্তটা অবশ্যই দেখো, দেখো এই রেখাটা যেহেতু এই কেন্দ্র দিয়ে গেছে, বা এই রেখার উপরে যেহেতু এই কেন্দ্র অবস্থিত, এই কেন্দ্রটা রেখার উপর অবস্থিত বিধায় এই এই বিন্দুটা, এই বিন্দু দ্বারা এই রেখাটা সিদ্ধ হয়েছে কিনা? তাহলে এই এই বৃত্তটা কার কোন কোন বিন্দু দিয়ে গেছে? এই দুইটা বিন্দু দিয়ে গেছে। তার মানে কি এই বৃত্তটাও বা এই বৃত্তের সমীকরণটাও এই দুইটি বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। এটা মনে রাখবো। তাহলে আসো আস্তে আস্তে কাজটা করি। তাহলে তাহলে আমরা এভাবে একটু সুন্দর করে লিখতে পারি। তাহলে আমি যদি লিখি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল 0, 0 0 বৃত্তটি কোন কোন বিন্দু দ্বারা সিদ্ধ হবে? লিখবা যে -5,1 ও 3,-1 দ্বারা সিদ্ধ হবে। -1 দ্বারা সিদ্ধ হবে, এই কথাটা জাস্ট একটু লিখে দিবা, সিদ্ধ হবে। ওকে, প্রথমে এই বিন্দু দ্বারা সিদ্ধ করবা, একটা সমীকরণ পাবা, তারপর এই বিন্দু দ্বারা আবার সিদ্ধ করবা, আরেকটা সমীকরণ পাইবা। ওকে, আমরা 3টা সমীকরণ পাবো, একটা তো পেয়ে গেছি, আর 2টা পাবো। প্রথমে এই বিন্দু দ্বারা সিদ্ধ করব, মানে এই বিন্দু দ্বারা সিদ্ধ করবো মানে কি? দেখো তো কি করবা, কোন কোন জায়গায় বসাইবা বলো তো? এই দেখো, এখন তোমাকে একটু পেস্ট লাগবে। তোমরা অনেকে জির জায়গায় বসাইবা, জির জায়গায় বসাইবা না? অনেকে তো জির জায়গায় এই 5 এর মানটা কার জায়গায় বসাইবা? জি এর জায়গায় বসাইবা না? না, এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে কার মান? ওয়াই এর মান। একটা বিন্দু, আমি তোমাকে একটা বেসিক ক্লিয়ার করি। মনে করো কেন্দ্র দেওয়া আছে, মানে একটা কেন্দ্র, মানে একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। কি একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে? মনে করো কত দেওয়া আছে? মনে করো 10,4, কথার কথা আর কি। মনে রাখবে প্রথমটা এক্স এর মান, পরেরটা কার মান? ওয়াই এর মান। যেরকম এটা একটা বিন্দু স্থানাঙ্ক, এই প্রথমটা কার মান? এক্স এর মান, পরে মাইনাস একটা কার মান? ওয়াই এর মান। ওকে, কিন্তু তুমি বলতে পারো স্যার, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক যখন দেওয়া থাকে, কেন্দ্রে মনে করো 3,4, এটা কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া আছে, তখন আমরা তো লিখি প্রথমটা হচ্ছে মাইনাস জি এর মান, পরেরটা হচ্ছে মাইনাস এফ এর মান লিখি। হ্যাঁ, কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তুমি মনে রাখবা প্রথমটা হচ্ছে মাইনাস জি এর মান, পরেরটা হচ্ছে মাইনাস এফ এর মান। কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া না থাকলে, তোমরা মনে রাখবা যে একটা বিন্দু কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া না থাকলে, নরমাল একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকলে প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এভাবে চিন্তা করবা। বুঝছো? তাহলে এটা হচ্ছে এক্স এর মান, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান, এটা ওয়াই এর মান, এভাবে চিন্তা করতে হবে। এই মানটা আবার জি এর জায়গায় বসাইলে হবে না, এই মানটা আবার ওয়াই এর জায়গায় বসাইলে হবে না, এই মানটা আবার জি এর জায়গায় বসাইলে হবে না, এই মানটা আবার ওয়াই এর জায়গায় বসাইলে হবে না, কারণ এগুলো কিন্তু কেন্দ্র না, এগুলো কেন্দ্র না। যদি কেন্দ্রের স্থানাঙ্ক থাকতো তাহলে এগুলা জি এর জায়গায় বসাইতাম। কেন্দ্রের স্থানাঙ্ক থাকলে তো এইসব করাই লাগতো না। কেন্দ্রের স্থানাঙ্ক থাকলে তো সরাসরি আমরা জি আর এফ সরাসরি বাহির করতেই পারতাম। এগুলো কিন্তু কেন্দ্র না, কেন্দ্রের স্থানাঙ্ক না। যেহেতু এগুলো কেন্দ্রের স্থানাঙ্ক না, সেহেতু এটা এই প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, মনে রাখবা পরেরটা কার মান? ওয়াই এর মান। প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, এগুলা এক্স এবং ওয়াই এর স্থানে বসাতে হবে। এই কথাগুলো একটু মনে রাখো। ওকে, ওকে, এই কথাগুলো একটু মনে রাখো। হ্যাঁ, একটু কথাগুলো মনে রাখো, নাহলে তো ভেজাল হয়ে যাবে। বুঝছো? সবগুলা খালি জি এর জায়গায় বসাইলে হবে না, বুঝতে হবে। এগুলো কিন্তু তুমি এইভাবে মনে রাখবা যে এটা তো কেন্দ্রের স্থানাঙ্ক না, না এটা তো কেন্দ্রের স্থানাঙ্ক না, এটা তো কেন্দ্রের স্থানাঙ্ক নয় না, তাহলে এইগুলা এক্স স্থানে ওয়াই স্থানে বসাতে হবে, এইভাবে মনে রাখবা। ওকে, আচ্ছা, তাহলে দেখো প্রথমটা কি? এক্স এর মান। আমি এই বিন্দু দ্বারা সিদ্ধ করবো আর কি, এই বিন্দু দ্বারা 5 আর 1, প্রথমটা এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, তাহলে এক্স স্কোয়ার মানে কি 5 স্কোয়ার,
ওয়াই ওয়ান হচ্ছে ওয়াই এর মান, তাহলে কি ওয়ান স্কোয়ার প্লাস হচ্ছে টু জি, জি থাকবে এক্স স্থানে কি বসাবা 5 বসাবা, ওয়ান কি ওয়াই স্থানে বসাবে মানে কি 2f ইন্টু ওয়ান প্লাস সির কোনো মান নাই ইকুয়াল 0। তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি বা এই জায়গায় হবে 5 5 25 যোগ হচ্ছে 1, এই জায়গায় হবে আসলে 10g, এই জায়গায় হবে আসলে 2f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। এই কনস্ট্যান্ট মানগুলোকে এই পাশে নিয়ে যাইবা, সুতরাং 25 আর 1 কত 26 না, তাহলে এই 10g রেখে দিলাম, 2f টা রেখে দিলাম, প্লাস c রেখে দিলাম, 26 কে এই পাশে পার করলে -26। ওকে, এটা হচ্ছে তোমার 2 নাম্বার সমীকরণ হবে। কয় নাম্বার? 2 নাম্বার সমীকরণ। ওকে, এবং বা আবার আবার আমরা কি করতে পারি, এই বিন্দুটা সিদ্ধ করবো, তাহলে এই এক্স স্থানে 3 বসাইবা, ওয়াই স্থানে 1 বসাইবা। ওকে, এক্স স্থানে কি বসাইবা 3 বসাইবা, ওয়াই স্থানে -1 বসাইবা। তাহলে এই দেখো এক্স স্কোয়ার না, তার মানে কি 3 স্কোয়ার, প্লাস ওয়াই স্কোয়ার না মানে কি -1 হোল স্কোয়ার, প্লাস হচ্ছে 2g ঠিকই আছে, এক্স স্থানে 3 বসাও, প্লাস 2f ঠিকই আছে, ওয়াই স্থানে -1 বসাও, আর হচ্ছে প্লাস সির কোনো মান নাই ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি 9 যোগ হচ্ছে এই জায়গায় 1, এই জায়গায় লিখতে পারি 6g, এই জায়গায় লিখতে পারি -2f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। তাহলে 9 আর 1 10, 10 কে এই পাশে পার করে দাও, তাহলে মানে কি 6g মাইনাস হচ্ছে 2f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে -10 হবে এই পাশে। ওকে, এটা হচ্ছে কয় নাম্বার সমীকরণ? 3 নাম্বার সমীকরণ। ওকে ওকে, এখন একটা কাজ করো, এখন একটা কাজ করবো, এই যে সি গুলাকে আগে আউট করো, সি গুলাকে আগে আউট করো। একটু লক্ষ্য করো, 1 নাম্বার সমীকরণে কিন্তু সি নাই, তুমি একটু লক্ষ্য করো 1 নাম্বার সমীকরণে কি নাই? সি নাই। 1 নাম্বার সমীকরণে কি নাই? সি নাই। তাহলে 2 নাম্বার আর 3 নাম্বার থেকেও সি গুলো আউট করে দাও। কিভাবে আউট করবা? দেখো, এটা এই জায়গায় একটা সি আছে, এই জায়গায় একটা সি আছে, এটাও প্লাস আর এটাও প্লাস, তাহলে একটা থেকে আরেকটা বিয়োগ করলে সি গুলো আউট হয়ে যাবে। তাহলে কি কাজ করবা, একটা কথা মাথায় রাখবা, 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণে দেখবা সি আসবে, যে এই টাইপের যে কোনো ম্যাথে করো না কেন 2 নাম্বার আর 3 নাম্বার সমীকরণে সি থাকবে। তাহলে 2 থেকে 3 বিয়োগ করলে সি গুলো আউট হয়ে যাবে। তাহলে সি গুলাকে আউট করা একটা সে কাজ, এটা মনে রাখবা, সি গুলাকে আউট করতে হবে, 2 থেকে 3 বিয়োগ করে সি গুলাকে আউট করতে হবে, বা 3 থেকে 2 বিয়োগ করে সি গুলাকে আউট করতে হবে। তাহলে 2 মাইনাস হচ্ছে 3 করে, 3 করে, এটা কিন্তু মাইনাস চিহ্ন দিচ্ছে। ওকে, 3 করে, তাহলে মাইনাস করো, মাইনাস কিভাবে করে দেখো, আগে লেখো 10g প্লাস হচ্ছে 2f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে -26, পরেরটাও লিখো, এই 3 নাম্বারটা লিখো 6g আর মাইনাস হচ্ছে 2f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে -10। বিয়োগ করার সময় নিচে চিহ্ন পরিবর্তন হয়, এটা সবাই জানো আশা করি। এই যে এটা প্লাসের না, এটা হয়ে যাবে মাইনাসের, এটা মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের, এটা প্লাসের, এটা হয়ে যাবে মাইনাসের, এটা মাইনাসের, এটা হয়ে যাবে প্লাসের। বিয়োগ করার সময় চিহ্ন পরিবর্তন হবেই হবে। তাহলে এই জায়গায় আমরা পাবো 4g পাবো, এই জায়গায় পাবো 4f পাবো, এই জায়গায় c আর c আউট হয়ে যাবে। এই জায়গায় দেখো -26 থেকে এই যে এটা কিন্তু প্লাস হয়ে গেছে, তাহলে প্লাসের টেনে গেলে -16 থাকবে। ওকে ওকে, এরকম থাকবে না, এরকম কিন্তু থাকবে, এরকম থাকবে। আমরা ইচ্ছা করলে আরেকটা কাজ করতে পারি, দেখো সবাইকে 16 দ্বারা ভাগ যাচ্ছে, উভয় আমি এইভাবে যদি লিখি, এই দেখো 4 4 এ সবাইকে উভয় পক্ষকে 4 দ্বারা ভাগ যাবে, তাহলে এই জায়গায় থাকবে জি, এই জায়গায় থাকবে এফ, এই জায়গায় থাকবে কি বলতো মাইনাসের কি থাকবে বলতো, এই জায়গায় কি থাকবে, এই জায়গায় থাকবে -4। এরকম থাকবে না, এরকম থাকবে, এরকম ভাগ করতে হবে, এরকম কিছু না। এই জায়গায় আমি আরেকটা সমীকরণ লিখতে পারতাম, ক্যালকুলেশন করতে পারতাম। আমি যেহেতু ভাগ যাচ্ছে, একে 4 দ্বারা ভাগ যাচ্ছে, একে 4 দ্বারা ভাগ যাচ্ছে, একে 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ করে নিলাম। ওকে, একটু সিম্পলিফাই করলাম আর কি, আর কিছু না। এটাতে করতে হবে এরকম কিছু না, এই জায়গা থেকেও কাজ করা যাবে, এটা রাইকেও কাজ করা যাবে, কোনো সমস্যা নেই। ওকে, 4 নাম্বার সমীকরণ না, এখন তুমি একটু লক্ষ্য করো, একটু 1 নাম্বার সমীকরণে দেখো 4 নাম্বার সমীকরণে দেখো সি নাই, আর 1 নাম্বার সমীকরণে দেখো সি নাই। এই যে সি নাই এমন সমীকরণ কে কে আছে? 1 আর আছে 4, 1 আর কে আছে 4। তাহলে 1 আর 4 থেকে এখন আমার কার এফ, এই দেখো আমার টার্গেট হচ্ছে জি এর মান বাইর করা, এফ এর মান বাইর করা, সি এর মান বাইর করা। এদের মান কি এখনো পাইছো না তো? তাহলে তোমার এগুলো বাহির করতে হবে। এখন আসো বাহির করি, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। 1 নাম্বার সমীকরণের দেখো একটা, এই এখন এই সমীকরণ, এই যে 1 নাম্বার আর এই 4 নাম্বার, এই দুইটা সমীকরণ থেকে তুমি যে কোনো দেখো, এই দুইটা সমীকরণে দেখো অজ্ঞাত রাশি, অজানা রাশি কে কে আছে? জি এর মান জানি না, এফ এর মান জানি না, দুইটা অজানা রাশি আছে 1 নাম্বার সমীকরণে। 4 নাম্বার সমীকরণে দেখো জি এর মান জানি না, এফ এর মান জানি না, দুইটি অজানা রাশি আছে। যখন দেখবা দুইটি সমীকরণ নিয়ে যখন তুমি কাজ করবা, যখন দেখবা দুইটা অজানা রাশি আছে, তাহলে তখন তোমার কি করতে হবে? যে কোনো একটা অজানা রাশিকে আউট করে দিতে হবে। কিভাবে? প্লাস মাইনাস করে। মনে করো এই সমীকরণ থেকে জি আউট করব, এই সমীকরণ থেকে মনে করো জি আউট করলাম, শুধু কি পড়ে থাকবে? এফ পড়ে থাকবে, তাহলে এফ এর মান পাবো। আর এফ এর মান পাইলে, এফ এর মান যে কোনো একটা সমীকরণে, মানে 1 নাম্বার আর 4 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে জি এর মান পাবো। এইভাবে মানগুলো আউট বাইর করতে হবে। আবারও বলতেছি, এই সমীকরণ 1 নাম্বার, এই 4 নাম্বার সমীকরণ, এই দুইটি সমীকরণ থেকে তুমি জি আর এফ এর মান কিভাবে বাইর করবা? যে কোনো একটাকে আউট করে দিবা, হয় জি অথবা এফ।
যে কোনো একটাকে আউট, দুইটা সমীকরণ যোগ বিয়োগ করে যে কোনো একটাকে, যে কোনো একটা চলককে আউট করবা বা যে কোনো একটা অজানা রাশিকে আউট করবা, মানে করো এফ কে অথবা জি কে। তারপর একটা পরে থাকবে, যেটা পরে থাকবে ওটার মান বাহির হবে, ওইটার মান 4 নাম্বার বা 1 নাম্বার যে কোনো একটা সমীকরণে বসাইলে জি এর মান পাওয়া বা অপরটার মান পাওয়া যাবে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। দেখো আমি কি করতেছি একটু লক্ষ্য করো। 4 নাম্বার সমীকরণে দেখো এফ হচ্ছে প্লাসের, এফ কিন্তু একটাই আছে এবং প্লাসের। 1 নাম্বার সমীকরণে দেখো এফ হচ্ছে মাইনাসের, তাহলে কি করলে তার আউট হবে? একটাই কিন্তু এফ আছে, একটাই এফ আছে, এই জায়গায় একটা এফ আছে কিন্তু একটা প্লাসের আর একটা কিন্তু মাইনাসের। তাদেরকে কি করলে নরমালি যোগ করে দিলে তো তার আউট হয়ে যাচ্ছে, এটা তো বোঝাই যাচ্ছে। 4 নাম্বার আর 1 নাম্বার দেখো 1 যোগ হচ্ছে 4 যদি করো তাহলে তো এফ আউট হয়ে যাচ্ছে করে। একটু লক্ষ্য করো, আমি তোকে 1 নাম্বারটা লিখতেছি, তোমার হয়তো দেখা যাচ্ছে না, এই যে -2g মাইনাস হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে 7, 1 নাম্বারটা হচ্ছে এটা, 4 নাম্বারটা হচ্ছে এটা, জি প্লাস হচ্ছে এফ ইকুয়াল হচ্ছে মাইনাসের 4। তাহলে যোগ করবা না? আচ্ছা যোগ করলে তো নিচে চিহ্ন পরিবর্তন হয় না, এইভাবেই থাকবে। ওকে, তাহলে -2g থেকে একটা জি চলে গেলে হবে মাইনাসের জি, এটাতে আউটই হবে, এই জায়গায় হবে আসলে মাইনাসের 3 না, শুধু 3 হবে, শুধু 3 হবে। কি হবে? শুধু 3 হবে, শুধু 3 হবে। সুতরাং জির মানটা কেমন হবে? সুতরাং জির মানটা কেমন হবে? জির মানটা হবে -3, কারণ আমার জির মান দরকার, মাইনাস না, মাইনাস জি নয়, আমার শুধু জির মান দরকার। তাহলে জির মানটা কেমন হবে? মাইনাসটা এই পাশে পার করলে -3 হবে। তাহলে জির মান কিন্তু পাইছি, ভালো করে লক্ষ্য রাখো, এই জির মানটা কিন্তু পাই আলছি -3। ওকে, আচ্ছা এফ এর মানটা কিভাবে বের করবা? জাস্ট এই জি এর মানটা তুমি 4 নং বা অথবা 1 নং সমীকরণে বসাইলে এফ এর মান পাবা। আমি 4 নং এ বসাই, দেখো জি এর মানটাই দেখো, জি ইকুয়াল হচ্ছে -3 আছে না, 4 নং বসাই, 4 নং বসাই, তাহলে আমি কার মান পাবো? এফ এর মান পাবো। দেখো 4 নং বসাইতেছি, তাহলে কার মান পাবো? এফ এর মান পাবো। একটু লক্ষ্য করো, কার মান পাবো? এফ এর মান পাবো, একটু লক্ষ্য করো। 4 নং বসাও, তাহলে 4 নংটা বসাও, তাহলে জি এর মান 4 নং এ বসাবে, জি এর মান হচ্ছে -3। ওকে, প্লাস আছে এফ, এফ তো আমি জানি না, মাইনাস হচ্ছে 4, তাহলে বা -3 পাশে গেলে কেমন হবে? এফ ইকুয়াল হচ্ছে -4 প্লাস 3 হবে, সুতরাং এফ এর মানটা কেমন হবে? এফ এর মানটা হবে, সুতরাং এফ এর মানটা হবে -1, এফ এর মানটা হবে -1। দেখো এফ এর মানটা কি পাইছো? -1 পাইছো। ওকে, এফ এর মানটা কি পাইছো? -1 পাইছো। ওকে, এখন সির মানটা বাকি রয়েছে, ঠিক না? এফ এর মানও জানো, জি এর মানও জানো। এখন তুমি একটা কাজ করো, হয় তুমি 3 নাম্বার, হয় তুমি 2 নাম্বার, যে কোনো একটা সমীকরণে এফ আর জি এর মান বসাও, সি এর মানটা পাওয়া যাইবা। ঠিক আছে, তাহলে আমি কি করব? জি এফ এর মান কত নঙে বসাইবা? 3 অথবা 2, কত নঙে বসাইবা তোমার ইচ্ছা। মনে করো আমি 3 নঙে বসাইলাম, তুমি চলে 2 নঙে বসাইতে পারো, একই কথা। 3 নং বসাই, 3 নং বসাইলে কি হবে? দেখো জি এর মান বসাও, দেখো এই দেখো 6 আছে, 6 রইল, জি এর মান কত? -3, জি এর মান কিন্তু -3, জি এর মান কিন্তু -3, আর মাইনাস আছে -2 ইন্টু এফ এর মান কত? -1, সি তো সি, যে প্লাস সি তো সি থাকবে, ইকুয়াল হচ্ছে -10। ওকে, এই 3 নং এ বসাইছি কিন্তু, হ্যাঁ 3 নং এ কিন্তু বসাইছি। এখন ক্যালকুলেশন করো, মাইনাসের হবে 18, মাইনাস আছে প্লাস হবে 2, প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে -10। তাহলে এই জায়গায় হবে কত? -16 হবে। একটু লক্ষ্য করো, এই জায়গায় হবে -16, -16 এই পাশে গেলে +16 হবে, আই মিন সি ইকুয়াল -10 প্লাস হবে 16, এরকম হবে। তাহলে সুতরাং সির মান কত হবে? সির মান হবে 6, সির মান হবে 6, সির মান হচ্ছে 6, এফ এর মান হচ্ছে -1, আর জির মান কত? জির মান হচ্ছে -3, জির মান হচ্ছে -3। এই মানগুলা তুমি কোন সমীকরণের বাসায় বা? x² + y² + 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে সি ইকুয়াল হচ্ছে 0, এই সমীকরণে বসাইবা, তাহলে তুমি একটা সমীকরণ পাবা, এটাই তোমার আনসার হবে। দেখো একটু লক্ষ্য করো, আমি বসাইতেছি। এক্স তো এক্স স্কয়ার তো এক্স স্কয়ারে থাকবে, ওয়াই স্কয়ার তো ওয়াই স্কয়ারে থাকবে, 2 তো 2 থাকবে, জি এর মান কত? -3, এক্স এক্স এ থাকবে, প্লাস 2 ইনটু এফ এর মান কত? -1। ওকে, ওয়াই প্লাস সি এর মান কত? 6 ইকুয়াল হচ্ছে 0। এই যে আরেকটু ক্যালকুলেশন করো, এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার মাইনাসে প্লাস মাইনাসে মাইনাস হবে, -6x হবে, প্লাস মাইনাসে মাইনাসের হবে 2y হবে, প্লাস হচ্ছে 6 ইকুয়াল হচ্ছে 0, এরকম হবে। ওকে, এটা হচ্ছে আনসার। ওকে, আমার যদি কোথাও ভুল হয় তোমরা অবশ্যই কারেকশন করে নিতে পারবে আশা করি। ওকে, আশা করি ভুল হয় নাই, ভুল হইলে কারেকশন করে নিবা। ওকে, আর আমি এগুলো সমাধান শিটও দিয়ে দিব, সমস্যা নেই। আরেকটা ম্যাথ করলেই তো হচ্ছে নাকি, আরেকটা ম্যাথ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আরেকটা ম্যাথ যদি আমরা করি তাহলে হয়ে যাচ্ছে, এটা শেষ ম্যাথ। ওকে, এটাই শেষ ম্যাথ। ওকে, আচ্ছা কি বলছে দেখো, একই একই দেখো, দেখো দুইটা বিন্দু দিচ্ছে, একটা বৃত্ত দুটি বিন্দু দিয়ে যায় এবং এক ছকে স্পর্শ করে। সমীকরণ, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, সমস্যা নাই, বৃত্তের সমীকরণ নির্ণয় করতে হবে, কোনো সমস্যা নাই। দেখো একটু লক্ষ্য করো, তাহলে ফিগারটা তোমার অঙ্কন করতে হবে না, জাস্ট আমি তোমাকে একটু বুঝাচ্ছি। মনে করো একটা বৃত্ত, মনে করো এটা সে এক্স অক্ষ আর এটা সে ওয়াই অক্ষ, এটা সে মনে করো এক্স অক্ষ। ওকে, আচ্ছা এই যে একটা বৃত্ত, যে বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে বলছে, এটা সে এক্স অক্ষকে স্পর্শ করে। ওকে, এক্স অক্ষকে স্পর্শ করে এই বৃত্তটা। আর হচ্ছে তোমার এই বৃত্তের বসে একটা কেন্দ্র আছে, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই, কেন্দ্রের স্থানাঙ্ক কিন্তু দেওয়া নাই, খুব ভালো। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া নাই, খুব ভালো। কেন্দ্রের স্থানাঙ্ক দেওয়া না থাকলে আমরা কি ধরে নিব? -g, -f ধরে নিব।
কেন্দ্রের স্থানাঙ্ক যেহেতু দেওয়া নাই, আমার তো বৃত্তের অবশ্যই একটা কেন্দ্র আছে, কেন্দ্রের স্থানাঙ্ক তো এই জায়গায় কোথাও দেওয়া নাই, আমি মাইনাস জি মাইনাস এফ ধরে নিলাম। ওকে, এবং বৃত্তটি এক অক্ষকে স্পর্শ করছে। ওকে, ভালো কথা। তাহলে আর ব্যাসার্ধটা কেমন হবে? ব্যাসার্ধ কেমন হবে? ব্যাসার্ধটা কেমন হবে? এই কুটির ভুজের সমান হবে, অর্থাৎ আর ইকুয়াল হবে মডুলাস অফ মাইনাস এফ ইকুয়াল হচ্ছে এফ। কুটির কেন্দ্রের, সরি, কেন্দ্রের কুটির পরম মানে সমান হবে। ব্যাসার্ধটা কেমন হবে? কেন্দ্রের কুটির পরম মানে সমান হবে। ব্যাসার্ধটা এক অক্ষকে স্পর্শ করা মানে হচ্ছে কেন্দ্রের কুটির পরম মানে সমান হবে, অর্থাৎ কেন্দ্রের কুটিটা হচ্ছে মাইনাস এফ, তার পরম মানে হচ্ছে পজিটিভ এফ। ওকে, এই হচ্ছে আর এর মানটা হচ্ছে এফ। আর এর মানটা কিন্তু আমরা পাই গেছি। আর এর মান পাইছি মানে কি আমরা সির মানও পাবো। আর এর মান পাইছি মানে কি আমরা সির মানও পাইবো। ঠিক আছে, সির মানও পাইতে পারবো কিভাবে? এই যে আর স্কোয়ার সমান সমান জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই সূত্রের সাহায্যে পাবো। ওকে, তাহলে আমরা কিন্তু সির মান পাবো খুব সহজে। এখন আসো, এগুলো হচ্ছে ফিগার অঙ্কন করতে হবে না, জাস্ট তোমাকে একটু বুঝাইলাম আর কি বিষয়টা। ওকে, আচ্ছা, এখন আসো, এই যে তোমাকে দুইটা বিন্দু দিচ্ছে, এই বিন্দু দ্বারা, এই বিন্দু দিয়ে এই দুইটা বিন্দু, এই যে মনে করো একটা বিন্দু, এই যে মনে করো একটা বিন্দু, সাপোজ কথার কথা আর কি তোমাকে বুঝাইতেছে আর কি। মনে করো 1,2 বিন্দু, এটা এটা এসে মনে করো 3,2 এরকম আর কি, কথার কথা তোমাকে বুঝাইলাম আর কি, জাস্ট আর কিছু না। ওকে, দুইটা বিন্দু দিয়ে গেছে। তাহলে দেখো তো, এই জায়গায় আমি একটা কাজ করব, এই দড়ি আমার বৃত্ত, দেখো আমি যে বৃত্তটা নির্ণয় করব বা যে বৃত্তের সমীকরণটা নির্ণয় করব, ওর কেন্দ্র কিন্তু দেওয়া নাই, কেন্দ্র কিন্তু আমি ধরে নিছি। দড়ি, তুমি কেন্দ্র দেওয়া না থাকলে দড়ি, দড়ি কেন্দ্র হচ্ছে, অথবা আমরা এইভাবে লিখতে পারি, নির্ণয় বৃত্তের সমীকরণটা লিখে নিতে পারি। সুতরাং দড়ি নির্ণয়, নির্ণয় বৃত্তের সমীকরণ, ধরি নির্ণয় বৃত্তের সমীকরণ কোনটা বলতো? এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল 0। ওকে, এটা হচ্ছে নির্ণয় বৃত্তের সমীকরণ, যার কেন্দ্রটা আমরা ধরে নিছি, যার কেন্দ্রটা কেমন, যার কেন্দ্রটা হচ্ছে আসলে মাইনাস জি কমা, সরি মাইনাস জি কমা আসলে মাইনাস এফ। ওকে, এই হচ্ছে ঘটনাটা। ওকে, আচ্ছা, এখন এই যে আমরা ধরে নিছি যে আমরা বৃত্তটা হচ্ছে আসলে এইটা, তাহলে এই বৃত্তটা কোন কোন বিন্দু দিয়ে যায়? এই বিন্দু আর এই বিন্দু দিয়ে যায়, তার মানে কি এই দুটি বিন্দু দ্বারা এই বৃত্ত সমীকরণটা সিদ্ধ হবে, রাইট? তাহলে প্রশ্ন মতে আমরা বলতে পারি কি, প্রশ্ন মতে আমরা কি বলতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি, প্রশ্ন মতে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0, বৃত্তটি, বৃত্তটি 1,2 ও 3,2 বিন্দু দ্বারা সিদ্ধ হবে। প্রশ্ন মতে, প্রশ্নই বলছে যে এই দুটি বিন্দু দিয়ে বৃত্তটা যায়, তাহলে বিন্দু দ্বারা কি হবে? সিদ্ধ হবে। আমি জটপট লিখতেছি, সুন্দর করতেছি না, সিদ্ধ হবে। তোমরা তো আশা করি বুঝতে আছো। ওকে, সিদ্ধ হবে, তোমরা বুঝলে হইলো আর কি, বুঝছো? সিদ্ধ হবে। ওকে, ভালো কথা। তাহলে সিদ্ধ করো। তাহলে প্রথমে একটা বিন্দু দ্বারা সিদ্ধ করলে একটা সমীকরণ পাবে, এই বিন্দু দ্বারা সিদ্ধ করো মানে প্রথমটা এক্স এর মান, পরে একটা ওয়াই এর মান। ঠিক আছে, এগুলো কিন্তু একটু আগে বলছিলাম, প্রথমটা এক্স এর মান, পরে একটা ওয়াই এর মান। তাহলে এক্স এর জায়গায় বসাও 1,2 না, তাহলে 1 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস হচ্ছে 2g1 প্লাস হচ্ছে 2f2 প্লাস হচ্ছে সির মান জানি না 0। তাহলে আমরা পাচ্ছি 1 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 2g প্লাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c ইকুয়াল 0। কনস্ট্যান্ট মানগুলোকে অপর পাশে নিয়ে দাও, তাহলে ফার্স্ট কে পেশে নিলে -5 হবে আর কি। 2g প্লাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে -5 হবে। এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ। ওকে, এবং বা আবার তুমি যাই লিখো, আবার আবার এই বিন্দু দ্বারা 3,2 বিন্দু দ্বারা সিদ্ধ করো। 3 হচ্ছে এক্স এর মান, 2 হচ্ছে ওয়াই এর মান। তাহলে 3 স্কোয়ার প্লাস হচ্ছে 2 স্কোয়ার প্লাস 2g3 প্লাস হচ্ছে 2f ওয়াই হচ্ছে 2 প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। তাহলে আমরা লিখতে পারি 9 যোগ হচ্ছে 4 যোগ হচ্ছে 6g প্লাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে 0। তাহলে 9 6 13, 13 কে এই পাশে পার করলে 6g প্লাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c ইকুয়াল 13 কে এই পাশে পার করলে -13। ওকে, এটা হচ্ছে কয় নাম্বার সমীকরণ? এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ওকে, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 2 নাম্বার সমীকরণ। খুব সুন্দর। এখন একটা কাজ করি, এই যে 1 নং আর 2 নং কে বিয়োগ করি, প্রথমে সিটা আউট করে দিই। হ্যাঁ, সি আউট করে দিই, সি আউট করে দিই। ঠিক আছে, দেখো সি শুধু আউট হবে না, এই জায়গা থেকে আরো কাজ হবে। দেখো এই জায়গায় অটোমেটিকলি দেখো বিয়োগ করলে দেখো দুইটা জিনিস আউট হয়ে যাচ্ছে, একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো। এই 1 নং থেকে আর 2 নং বিয়োগ করলে, মানে 1 নং আর 2 নং বিয়োগ করলে দেখো 4f আউট হবে, কারণ বিয়োগ করলে এটা আউট হবে, সি আউট হবে, একটা পরে থাকবে, একটার মান বাহির হবে, সমস্যা নাই, খুব ইজিলি বাহির হচ্ছে। দেখো, দেখা যাচ্ছে, দেখছো? তাহলে আমরা কি লিখতে পারি? 1 নং, আমার তো টার্গেট হচ্ছে জি মান, এফ এর মান, সির মান বাইর করা, এটা তো আমার মেইন টার্গেট। 1 নং, সরি 1 নং মাইনাস 1 নং মাইনাস 2 নং করে, 2 নং করে, তাহলে করো।
এক নং হচ্ছে 2g প্লাস হচ্ছে 4f প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে মাইনাসের 5 কিনা, হ্যাঁ। আর 2 নং হচ্ছে তোমার 6g প্লাস হচ্ছে 4f আর হচ্ছে প্লাস হচ্ছে c ইকুয়াল হচ্ছে মাইনাসের 13 কিনা, হ্যাঁ। কি করবা? বিয়োগ করবা। তাহলে বিয়োগ করলে নিচে চিহ্ন কি হয়? পরিবর্তন হয়, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস। তাহলে এই জায়গায় পাওয়া যাবে মাইনাসের 4g পাবা, পাবা কিনা, হ্যাঁ। এটা আউট হবে, এটা আউট হবে, আলটিমেটলি এই যে এই প্লাস আছে এটা মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে। তাহলে এই জায়গায় পাবো 8। তাহলে বা জি ইকুয়াল, তুমি মাইনাস 4 কে দেখো মাইনাস জি আছে আর 4 কে এই পাশে পার করলে 8 বাই হচ্ছে 4, 4 দোকানে হচ্ছে 8। সুতরাং দেখো জি মাইনাসটাকে পার করে জি ইকুয়াল হচ্ছে মাইনাসের 2 হবে। কি হবে? মাইনাসের 2 হবে। জি এর মান হচ্ছে মাইনাসের 2। এখন তুমি একটা কাজ করো, জি এর মান হচ্ছে জি এর মান হচ্ছে মাইনাসের 2, ঠিক না? জি এর মান হচ্ছে মাইনাসের 2। এই জায়গায় আমি একটা কাজ করতে পারতাম, আমরা জানি, আমরা কিন্তু এই জায়গায় একটা কাজ করতে পারতাম। কি কাজ করতে পারতাম তোমাকে আমি একটু দেখা, হ্যাঁ। এই জায়গায় একটা কাজ করতে পারতাম, কি কাজ করতে পারতাম বলো তো ভাই? এই জায়গায় আমি একটা কাজ করতে পারতাম, কাজটা হচ্ছে এরকম, জির জায়গায় লিখতে পারতাম জি স্কোয়ার, এই জায়গায় লিখতে পারতাম জি স্কোয়ার। কেন জি স্কোয়ার লিখতে পারতাম? যেহেতু আমরা জানি সি ইকুয়াল জি স্কোয়ার। কখন এটা হবে? যখন একটা বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করবে। একটা বৃত্ত যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন এই সি এর মানটা হয়ে যাবে জি স্কোয়ার, আর একটা বৃত্ত যখন ওয়াই অক্ষকে স্পর্শ করবে তখন এই সি এর মানটা হয়ে যাবে এফ স্কোয়ার। ওকে, তাহলে এই জায়গায় জি স্কোয়ার লিখতে পারি, তাহলে এই জায়গায় জি স্কোয়ার লিখলাম, এই জায়গায় জি স্কোয়ার লিখলাম, এটা আউট হইলো, ভালো কথা। ওকে, আচ্ছা, এখন তুমি একটু লক্ষ্য করো, এই জির মানটা তুমি একটা কাজ করো, জির মানটা তুমি কোথায় বসাবে? এই জির মানটা তুমি 2 নং বা 1 নং এ বসাও, এক জায়গায় বসাইলে হইলো। এই জায়গায় আমরা আরেকটা কাজ করতে পারি, এই জায়গায় লিখতে পারি সি ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার, সি ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার, এটা আমরা লিখতে পারি, ঠিক আছে। সি ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার, সি ইকুয়াল কি বলতো? জি স্কোয়ার। সি ইকুয়াল কত? জি স্কোয়ার। যেহেতু বৃত্তটা কি বলতো, যেহেতু বৃত্তটা কি বলতো, যেহেতু বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করে, এই জন্য যদি বৃত্তটা দেখো, যদি বৃত্ত এক অক্ষকে স্পর্শ করে তাহলে সি ইকুয়াল হচ্ছে জি স্কোয়ার। আর যদি বৃত্তটা ওয়াই অক্ষকে, ওয়াই অক্ষটাকে মনে করো স্পর্শ করলো, তাহলে সি ইকুয়াল মনে করো কি বলতো? এফ স্কোয়ার। এটা মনে রাখবে, হ্যাঁ। আচ্ছা, এইভাবে লিখছি আর কি। তাহলে জি এর মানটা তুমি এখন কোথায় বসাবা? মনে করো আমি 2 নং এ বসাইতেছি, আমি এফ এর মান পাবো। তাহলে জি ইকুয়াল হচ্ছে -2, 2 নং বসাই, 2 নং বসাই। ওকে, 2 নং বসাই, তাহলে কি পাবো? এফ এর মান পাবো। দেখো 2 নং হচ্ছে জি এর মান -2 না, তাহলে এই -2 2 নং এ বসাইতেছি কিন্তু আমি, হ্যাঁ বসাইতেছি, তুমি দেখো এই জি 6 আছে, 6 দিলাম, জি এর মান -2 বসাইলাম। ওকে, প্লাস 4 এ পে থাকবে প্লাস জি স্কয়ার আছে না, জি এর মান হচ্ছে -2 তার উপর আবার স্কয়ার ইকুয়াল হচ্ছে এই পাশে -13। ওকে, তাহলে আমরা পাচ্ছি এই জায়গায় -12, এই জায়গায় পাচ্ছি 4f, এই জায়গায় পাচ্ছি হচ্ছে 4, এই জায়গায় পাচ্ছি -13। তাহলে ক্যালকুলেশন করলে কেমন হবে? এই জায়গায় থাকবে 12 থেকে 4 গেলে 8, 8 কে এই পাশে পার করলে কেমন হবে? 4f -13 প্লাস 8 হবে এই পাশে পার করলে, তুমি দেখবা। ওকে, তাহলে কত হবে? 13 থেকে 8 গেলে 5 থাকবে, -5, মানে কি? তাহলে এফ এর মানটা কত হবে জানো? এফ এর মানটা হয়ে যাবে আসলে -5/4, এরকম হয়ে যাবে। এফ এর মানটা হবে কত? -5/4 হবে। এফ এর মানটা কত হয়ে যাবে? -5/4 হবে। এফ এর মানটা কত হয়ে যাবে? -5/4 হবে। ওকে, এটা তুমি ক্যালকুলেশন করে দেখো, আমি একটু জাম দিছি আর কি, একটু জাম দিছি। ওকে, আচ্ছা, এখন সি এর মানটা বাইর করতে হবে, ঠিক না? আমার জি এর মান পাইছি -2, খুব সুন্দর। এফ এর মান পাইছি -5/4, খুব ভালো। এখন আমার সি এর মানটা বাইর করতে হবে। সি এর মানটা আমি আগেই বলছিলাম, যেহেতু বৃত্তটা এক অক্ষকে স্পর্শ করছে, সেহেতু এই বৃত্তের ব্যাসার্ধটা কেমন হবে? এই কেন্দ্রের কুটির পরম মানের সমান, আর কি ব্যাসার্ধটা হবে আর ইকুয়াল পরম মান অফ এফ মাইনাস এফ, মানে কি? তাহলে প্রশ্ন এখানে আচ্ছা, ব্যাসার্ধ, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ কোথায় করব? আচ্ছা, আমি এই পাশে করতেছি। নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ দেখো, নির্ণয় বৃত্তের ব্যাসার্ধটা কেমন হবে? ব্যাসার্ধটা হবে আর ইকুয়াল হবে কোটির পরম মানের সমান, আই মিন এফ হবে। তাহলে আর এর মান কত? এফ। তাহলে আমরা কি জানি? আর ইকুয়াল কিন্তু এফ। আচ্ছা, আমরা কি জানি বলতো? আমরা জানি, আমি শর্টকাটে লিখছি, আমরা জানি আমরা জানি অথবা দেখো সি ইকুয়াল জি স্কোয়ার, এই ফর্মুলার সাহায্যে আমরা সির মান বাইর করতে পারি কিন্তু ইচ্ছা করলে, হ্যাঁ। সির মানটা আচ্ছা দাও এইভাবে বাইর করি, আমরা জানি আর স্কোয়ার ইকুয়াল জি স্কোয়ার প্লাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস হচ্ছে সি। আমরা ইচ্ছা করলে এইভাবে বাইর করতে পারতাম, কারণ এটাও তো একই কথা, এই সত্যটা তো কাটবে এই জায়গায়। আচ্ছা, এইভাবে বাইর করি। তাহলে একটা কাজ করো, এই বাকিগুলো এই পাশানো, আর স্কোয়ার মাইনাস হচ্ছে জি স্কোয়ার মাইনাস হচ্ছে এফ স্কোয়ার মাইনাস ইকুয়াল হচ্ছে মাইনাস সি। দেখো আর এর মান কত? এফ। এই দেখো এফ স্কোয়ার মাইনাস হচ্ছে জি স্কোয়ার মাইনাস হচ্ছে
এফ স্কোয়ার ইকুয়াল হচ্ছে মাইনাস সি। এই দেখো এফ স্কোয়ার কাটা, এই দেখো জি আলটিমেটলি জি স্কোয়ারে রয়েছে মাইনাস জি স্কোয়ার, এই তোমাকে দেখে মাইনাস জি স্কোয়ার ইকুয়াল মাইনাস সি রয়েছে, তাহলে আলটিমেটলি মাইনাস মাইনাস কাটা, এই দেখো জি স্কোয়ারে কিন্তু আসলে রয়েছে, তাহলে জি এর মান কত মাইনাসের টু, দেখো মাইনাসের টু তার উপর স্কোয়ার ইকুয়াল হচ্ছে সি, তাহলে সুতরাং সি এর মান কত, সি এর মান হচ্ছে ফোর, সি এর মান হচ্ছে ফোর, সি এর মান হচ্ছে ফোর। ওকে, সি এর মান ফোর। সুতরাং নির্ণয় বৃত্তের সমীকরণ দেখো জি এর মান কিন্তু পাইছিলাম মাইনাসের টু, সরি মাইনাসের টু, এফ এর মান কিন্তু পাইছিলাম মাইনাসের 5/4, তুমি ওই পৃষ্ঠায় দেখো, এটা 5/4, এই এফ এর মান হচ্ছে 5/4, জি এর মান হচ্ছে মাইনাসের টু, আর সির মান কত পাইছো, সির মান শুধু 4 পাইছো, সির মান কিন্তু তুমি পাইছো 4। ঠিক আছে, এইগুলা এখন আমি কোথায় বসাবো, সুতরাং নির্ণয় সমীকরণ, এই দেখো আমি এই জায়গায় লিখি, এই জায়গায় লিখি, সুতরাং নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ, নির্ণয় সমীকরণ কোথায় বসাবো বলো তো, এই সমীকরণে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আগে লিখে নাও, 2gx প্লাস হচ্ছে 2fy প্লাস হচ্ছে c ইকুয়াল 0। এখন এই জায়গায় বসো, এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ারের মান নাই, ওয়াই স্কোয়ার নাই, টু জির মান কত মাইনাসের টু, এক্স প্লাস টু, এফ এর মান কত, এফ এর মান হচ্ছে মাইনাস 5/4। ওকে, আর সির মান কত প্লাসের 4 ইকুয়াল কত শূন্য। এখন এই জায়গায় সিম্পলিফাই করতে হবে, কারণ এই ভগ্নাংশ আছে না, লসাগু করতে হবে। আচ্ছা লসাগুটা পরে করি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাসের ওই জায়গায় আছে হচ্ছে 4x, এই জায়গায় হচ্ছে মাইনাসের ফার্স্ট, এই যে ফার্স্ট দোকানের 10 মানে কি 10/4 এরকম হবে, আর প্লাস হচ্ছে 4 ইকুয়াল হচ্ছে শূন্য। এখন এই জায়গায় লসাগু করতে হবে, কারণ এই জায়গায় ভগ্নাংশ আছে, তাহলে এর নিচে বানানো একটা 1 আছে, এর নিচে বানানো একটা 1 আছে, এর নিচে বানানো একটা 1 আছে, এর নিচে 4 আছে, এর নিচে বানানো একটা 1 আছে, লসাগু কি হবে 4 হবে। তাহলে 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 এর সাথে এটা গুণ করলে 4x স্কয়ার হবে, এই জায়গায় 4y স্কয়ার হবে, 1 দ্বারা এটাকে ভাগ করলে 4 হবে, 4 দ্বারা উপরটা গুণ করলে মাইনাস 16x হবে, এই জায়গায় মাইনাস 10ই হবে, কারণ 4 দ্বারা 4 কে ভাগ করলে 1, 1 এর সাথে 10 গুণ করলে 10ই হবে, এই জায়গায় প্লাস আছে প্লাসে দিলাম, 1 দ্বারা 4 কে ভাগ করলে 4, 4 এর সাথে 4 গুণ করলে 16 হবে, আলটিমেটলি শূন্য। এর নিচে মানে একটা 1 আছে, 1 এর সাথে এটা গুণ করলে এটা হবে, 4 এর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে। আলটিমেটলি আমরা লিখতে পারি দেখো 4x স্কয়ার প্লাস হচ্ছে 4y স্কয়ার মাইনাস হচ্ছে 16x মাইনাস হচ্ছে 10 প্লাস হচ্ছে 16, আলটিমেটলি শূন্য। তাহলে আমি দেখো একটু লক্ষ্য করো, সবাইকে 4 দ্বারা ভাগ যাচ্ছে, 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, 4 দ্বারা ভাগ যাবে, হুম এই জায়গায় মিস্টেক হয়েছে নাকি 16, ওহো, এই দেখো ভুল করছি, দেখো এই যে 2f, এফ এর মান ওয়াই, ওয়াই কোথায়, ওয়াই দিছি নাই, ওয়াই দিছি নাই, 2f এই এফ এর মান বসাইছি, ওয়াই কোথায়, ওয়াই নাই, তাহলে 10f হবে, সরি 10y হবে, 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 এই জায়গায় ভুল করছিলাম, হ্যাঁ 10y হবে। ওকে, 10y হবে, 10y হবে, 10y হবে। ওকে, 10y হইলে তো ভাগ দেয় না, 2 দ্বারা ভাগ যায় আর কি, 2 দ্বারা, সবাইকে 2 দ্বারা, এটা 2 দ্বারা, এটা 2 দ্বারা, সব গায়ে 2 দ্বারা ভাগ দেবে, 2x স্কয়ার লেখা যাবে, আর 2y স্কয়ার লেখা যাবে, মাইনাস 8x লেখা যাবে, মাইনাস 5y লেখা যাবে, প্লাস লেখা যাবে 2 দ্বারা ভাগ করলে 8 লেখা যাবে ইকুয়াল 0, 2 দ্বারা ভাগ দেয়, উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করছে আর কি। ওকে, তুমি চলে এই জায়গায় লিখলেও একই কথা, এটা লিখলেও লিখতে পারবো, নো প্রবলেম। এই জায়গায় আনসার দেওয়া যায় কথা, এই জায়গায় আনসার দেওয়া একই কথা, এটাকে 2 দ্বারা ভাগ করেও দেখ, তোমাদের বইয়ে এইভাবে দিচ্ছে আর কি, বুঝছো, এই হচ্ছে কথা, আর কিছু। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।